কেমিক্যাল ইকুইলিব্রিয়া পড়বো আজকে। কেমিক্যাল ইকুইলিব্রিয়া মানে আগে তো চ্যাপ্টারের নাম ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা। তার আন্ডারে দুটো পার্ট আছে, ভৌত এবং রাসায়নিক পরিবর্তনে গঠিত সাম্যাবস্থা লেখা রয়েছে। প্রথমে কেমিক্যাল ইকুইলিব্রিয়ার আন্ডারেই আমরা ভৌত মানে তার ফিজিক্যাল, আর একটা হচ্ছে কেমিক্যাল। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াটা বেশি ইম্পর্টেন্ট, ভৌতটা জাস্ট একটু কনসেপ্টটা বুঝলেই হবে। মেন যা নিউমেরিক্যাল আছে, যা কনসেপ্ট আছে, সব কেমিক্যাল ইকুইলিব্রিয়ার উপর। এবার এরপরে যে আয়নীয় সাম্যাবস্থা বা আয়নিক ইকুইলিব্রিয়াম রয়েছে, আয়নিক ইকুইলিব্রিয়ামটা সম্পূর্ণটাই সলিউশনের ভেতরে কিছু ঘটনা ঘটবে, সেগুলোকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো, এবং সেগুলো উইক ইলেকট্রোলাইটের জন্য। উইক ইলেকট্রোলাইটের বাংলাটা কী হবে? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যারা। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মানে উইক এবং স্ট্রং ইলেকট্রোলাইটের ডেফিনেশনগুলো যখন আয়নিক ইকুইলিব্রিয়া পড়বো তখন বলবো। এখন সেটা অলরেডি জানিস, ছোটো ক্লাসে হয়তো পড়েছিস, বা না জানলে তো জানবি। আচ্ছা বেশ, কী হলো তাহলে? এই চ্যাপ্টারটা আমরা পড়বো। এই চ্যাপ্টার এবার একটু পড়ার স্কিমটা বলে নিই। এই চ্যাপ্টারের কনসেপ্টটা পড়তে আমাদের দুটো ক্লাস লাগবে, দুটো 1 আওয়ারের ক্লাস, ওই 1 আওয়ার মোর অর লেস ওরকম। তাহলে দুটো ওরকম ক্লাস লাগবে। তারপরে আমরা একটা ক্লাস করবো কি, নিউমেরিক্যাল করবো এই চ্যাপ্টারে, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি এই চ্যাপ্টারগুলো থেকে নিউমেরিক্যাল কোশ্চেন আসার চান্সেসটাই সব থেকে বেশি। ঠিক আছে, যেমন থার্মোডাইনামিক্স পড়বে এরপরে, এবং ইকুইলিব্রিয়ামে, টোটাল ইকুইলিব্রিয়ামটা থেকে তোর নিউমেরিক্যালি বেশি আসবে। আয়নিক থেকে তো ধরেই রাখ নিউমেরিক্যালি আসবে, কেমিক্যাল থেকে নিউমেরিক্যাল বা একটু কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসলেও আসতে পারে, তবে মোস্টলি নিউমেরিক্যাল। তো নিউমেরিক্যালটা আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা ক্লাসে করতে হবে। তাহলে 3টে ক্লাস লাগবে এটাকে ভালোভাবে গ্রিপে আনার জন্য। তাহলে দুটো ক্লাসে থিওরি পড়বো, একটা ক্লাসে নিউমেরিক্যাল করবো। দেন তারপরে আমাদের আয়নিক ইকুইলিব্রিয়া আসবে। আয়নিক ইকুইলিব্রিয়াটা পড়তেও মোটামুটি 3 to 4 ক্লাসেস লাগবে মোর অর লেস। তারপরে একটা ক্লাস আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামের সম্পূর্ণ নিউমেরিক্যাল করতে ইউজ করব। দেন আমরা প্রিভিয়াস ইয়ার করে নেবো একটা ক্লাসে। এই হচ্ছে স্কিম। তারপরে আমাদের থার্মোডাইনামিক্স পড়ে থাকবে। থার্মোডাইনামিক্সে মোটামুটি 3-4 ক্লাসেসের মধ্যে থার্মোডাইনামিক্স শেষ হয়ে যাবে। দেন আমাদের প্রিভিয়াস ইয়ার, তাহলে তো মেন শেষ হয়ে গেল। আর তো ওই আমাদের মনে হয় এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এরকম কিছু একটা আছে না, ছোটো একটা চ্যাপ্টার। হয় ওই চ্যাপ্টারটার একটা ক্লাসেই থিওরি এবং প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়ে যাবে, অথবা একটা ক্লাসে থিওরি, একটা ক্লাসে প্রিভিয়াস ইয়ার। সেটা দেখা যাক ক্লাসটা করাতে গিয়ে কতটা যাচ্ছে সেরকম করে। ঠিক আছে, আমি তো আগে ভেবে রাখিনি যে ওই ক্লাসটা আমি 1 ঘন্টার মধ্যেই শেষ করব, বা এইগুলোই দেখে দেখে মানে জিনিসগুলো বলবো বেছে বেছে, সেরকম ব্যাপার নয়। তো ক্লাস করাতে করাতে যদি লেন্দি চলে যায়, তাহলে দুটো ক্লাস করতে হবে ওই লাস্ট চ্যাপ্টারটা, নয়তো ওটা নিয়ে অত অসুবিধা কিছু নেই। যাই হোক, আমরা আগে এবার কনসেপ্টের পার্টে ঢুকি। সেটা হচ্ছে, দেখ, তাহলে আমরা সাম্যাবস্থা পড়বো। আগে সাম্যাবস্থা শব্দটার অর্থটা বুঝতে হবে, তাই না? সাম্যাবস্থা বলতে কি বুঝি, তারপরে তো না হয় আমরা কেমিক্যাল বা যারা হাইলাইট করি। হ্যাঁ, তাহলে আগে আমরা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম শব্দটার মানেটা বুঝি, তারপরে তো না হয় আমরা কেমিক্যাল, ফিজিক্যাল বা অন্য কিছু বুঝবো। তাহলে সাম্যাবস্থা মানে ইকুইলিব্রিয়াম, দ্যাট মিনস কোনো একটা বস্তু যে সিচুয়েশনে আছে, আমি যদি একদম লেম্যানস টার্মে বলি, কোনো একটা বস্তু যে সিচুয়েশনে আছে তার সিচুয়েশনের কোনো চেঞ্জ হচ্ছে না। খুব সাধারণভাবে আমি যদি বলি, ধর আমার এই ফোনটা আমার হাতের তালুর উপর আছে, ঠিক আছে, বা আমার হাতটা নড়ছে সেটা অন্য কথা, সেটা তো আমি নড়িয়ে ফেলছি বলে, কিন্তু ধর টেবিলের উপর আছে, টেবিলটা তো আমি আর ক্যামেরার সামনে দেখাতে পারছি না, তাই হাতটাই দেখাচ্ছি। তাহলে ফোনটা আমার হাতের তালুতে আছে, ফোনটাকে আমার হাতের তালু থেকে এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, ডান দিকে বাঁ দিকে যাচ্ছে, উপরে উঠছে বা নিচে চলে যাচ্ছে না, তো এই পজিশনেই আছে। দ্যাট মিনস এই ফোনটার উপর, মোবাইলটার উপর সমস্ত দিক থেকে যে ফোর্সগুলো অ্যাক্ট করছে, সমস্ত দিক থেকে সেগুলো ইকুয়াল। যেমন এক্ষেত্রে যেহেতু এক্সটার্নাল আর কোনো ফোর্স এটাকে ডান দিকে বাঁ দিকে নেই, এখানে দুটো ফোর্স রয়েছে। একটা হচ্ছে গ্র্যাভিটি, যেটা ফোনটাকে নিচের দিকে টানছে, আর একটা হচ্ছে তার এগেনস্ট একটা নর্মাল ফোর্স, যেটা ওই গ্র্যাভিটি ওকে যতটা ফোর্সে নিচের দিকে টানছে তার এক্স্যাক্ট অপোজিট ফোর্স উপরের দিকে রয়েছে। তাহলে গ্র্যাভিটির ফোর্সটাকে এটা কাউন্টার করে রয়েছে। তাহলে ফোনটা এই জায়গাতেই রয়েছে, রাইট? তাহলে ফোনটা সাম্যাবস্থা রয়েছে। বা ধর একটা দড়ি টানাটানি হচ্ছে, তাহলে একটা দড়ির মাঝখানে একটা পয়েন্ট আমি লাল মার্ক করে দিয়েছি, দুদিকে দুটো ইকুয়াল ফোর্সে টানছে এরকম ব্যক্তিকে লাগিয়ে দিয়েছি। তাহলে ওই যে দড়ির মাঝখানে যে লাল বিন্দুটা, তার সামনে বা পিছনে সেটা সরবে না, তাহলে ওই পয়েন্টটা কি রয়েছে? সাম্যাবস্থায় রয়েছে। তাহলে সাম্যাবস্থা মানে তার সিচুয়েশনের চেঞ্জ নেই। এবার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়তে গেলে সিচুয়েশনটাকে তোমাকে ডিফাইন করতে হবে। সিচুয়েশন তো একটা ভেগ টার্ম হয়ে গেল, তাই না? সিচুয়েশন তো অনেক কিছুই হতে পারে, কি তার উপর অ্যাক্টিং ফোর্সটা চেঞ্জ হচ্ছে না, না কি তার ফিজিক্যাল স্টেটে চেঞ্জ হচ্ছে না, না কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলতে কি বলতে চাইছি ওই পার্টিকুলার সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে না। কিছু একটা সিচুয়েশন আমাকে ডিফাইন করতে হবে যে হ্যাঁ অমুক জিনিসটা চেঞ্জ হচ্ছে না। যেমন ফোনটার দিয়ে এক্সপ্লেনেশন দিতে গিয়ে বললাম এর উপর যে অ্যাক্টিং ফোর্সগুলো সমস্ত দিক থেকে ইকুয়াল, রাইট? তাই এক্ষেত্রে তার উপর অ্যাক্টিং যে ফোর্স, এটাকে আমি বলতে চাইছি ফোনটার সিচুয়েশন, আমি জেনারেল টার্মে বললাম বোঝানোর জন্য। তাহলে সেটা হচ্ছে তার সাম্যাবস্থা। এবার ডাইনামিক আর ইকুইলিব্রিয়াম, স্ট্যাটিক আর ডাইনামিক মানে স্থিতিসাম্য আর গতিশীল বা গতীয় সাম্য মিনিংটা কি? কেমিক্যাল ইকুইলিব্রিয়ার টার্মে আমরা বুঝবো, তার আগে জেনারেল টার্মে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। ধর
একটা এরকম বিকার আছে, ঠিক আছে? এই বিকারের মধ্যে তুই কি করেছিস, এই বিকারের মধ্যে তুই জল দিয়েছিস, ঠিক আছে? এই বিকারের মধ্যে জল আছে, ধরে নিলাম জলের ইভাপোরেশন হচ্ছে না। তাহলে জলের যদি ইভাপোরেশন না হয় এবং তুই যদি বাইরে থেকে এক্সট্রা জল এখানে অ্যাড না করিস, বা এখান থেকে কোনো জল বেরিয়ে যাচ্ছে না, জল তো বেরিয়ে যাচ্ছে না দেখছিস, তুই বাইরে থেকে কোনো ওয়াটারও অ্যাড করছিস না, এবং ধরে নিলাম কোনো ইভাপোরেশন হচ্ছে না, মানে ওয়াটার সারফেস থেকে কোনো ওয়াটার মলিকিউল গ্যাসিয়াস ফেজেও যাচ্ছে না, তাহলে কি হবে ওভার দ্য পিরিয়ড তুই দেখবি জলের যে লেভেলটা সেটা এখানেই ফিক্স থাকবে, এখান থেকে কোনো চেঞ্জ তার আসবে না, তাই তো? তাহলে জলের লেভেলটা এখানেই থাকবে, এখান থেকে তার কোনো চেঞ্জ নেই, তাহলে জলের লেভেলটা চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস ওয়াটারটা এখানে একটা সাম্যাবস্থায় রয়েছে, তার পরিমাণটা আর কি বেসিক্যালি সাম্যাবস্থায় রয়েছে, এবং কোনো চেঞ্জ যেহেতু নেই, কোনো অ্যামাউন্ট অফ জল ঢুকছেও না, কোনো অ্যামাউন্ট অফ জল বেরোচ্ছেও না, সো মানে দ্যাট মিনস কোনো মাসের চেঞ্জ নেই। তাই আমি বলতে পারি এই জলের পরিমাণটা একটা সাম্যাবস্থায় আছে এবং এটা একটা স্থিতিশীল সাম্যাবস্থায় রয়েছে, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াতে। তাহলে ডাইনামিকের মিনিংটা কি দাঁড়াবে? ডাইনামিকের মিনিংটা দাঁড়াবে যে আমি এটাকে কপি করি, পাশে পেস্ট করি, দিয়ে করবোটা কি, এখানে আমি একটা 1 সেকেন্ড, এখানটায় আমি একটা গ্যাপ তৈরি করলাম, বেশি বড় গ্যাপ হয়ে গেল, রবারটাকে ছোট করতে হবে। এখানে আমি একটা গ্যাপ তৈরি করলাম, ঠিক আছে? গ্যাপ তৈরি করলাম মানে ওখানে আমি একটা পাইপ লাগাবো এবার। তাহলে এখান থেকে একটা পাইপ, আমি যদি এই পাইপটা লাগিয়ে দিই তাহলে কি হবে, সার্টেন ইউনিট টাইমে সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার এদিক থেকে বেরিয়ে যাবে। ইউনিট টাইমে সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার যদি বেরিয়ে যায় তাহলে ওয়াটারের লেভেলটা ডাউন হয়ে আসবে, যেখানে আমার ইয়েলো লাইনটা মার্ক করা রয়েছে সেখান থেকে জলের লেভেলটা কমে আসবে। এবার তুই করলি কি, ইউনিট টাইমে যতটা জল বেরিয়ে যাচ্ছে উপর থেকে এখানে একটা পাইপ অ্যাটাচ করলি, যেটা ইউনিট টাইমে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার এখানে অ্যাড করে দিচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে যদি 10 ml করে জল বেরিয়ে যায়, তুই প্রতি সেকেন্ডে 10 ml করে এক্সট্রা জল এখানে অ্যাডও করছিস। তাহলে কি জলের লেভেলটার কোনো চেঞ্জ হবে? যদি জল যতটা বেরোচ্ছে ততটাই যদি জল বাইরে থেকে ঢুকে যায় আবার, তাহলে কি জলের লেভেলের কোনো চেঞ্জ হবে? নিশ্চয়ই চেঞ্জ হবে না। তাহলে এখানেও জলের লেভেলটা ইয়েলো পয়েন্টে মানে ইয়েলো মার্কে ফিক্স, এখানেও জলের লেভেলটা ইয়েলো মার্কে ফিক্স। তাহলে দুটোতেই জলের লেভেলের কোনো চেঞ্জ আসছে না, তাহলে দুটোতেই জলটা বা জলের পরিমাণটা একটা সাম্যাবস্থায় রয়েছে। কিন্তু দুটো সাম্যাবস্থার মধ্যে একটা তফাৎ রয়েছে, এখানে কোনো জল ঢুকছেও না, কোনো জল বেরোচ্ছেও না, সেই কারণে জলের লেভেলটা ফিক্স আছে। সো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়ামটাতে কি হচ্ছে, কিছু অ্যামাউন্ট অফ জল বেরোচ্ছে, যতটা অ্যামাউন্ট অফ জল বেরোচ্ছে ততটা অ্যামাউন্ট অফ জলই বাইরে থেকে এখানে ঢুকে যাচ্ছে। দ্যাট মিনস জল বেরোচ্ছে এবং ঢুকে যাচ্ছে, দুটো ঘটনা কিন্তু চলছে। তাহলে সেটা এক জায়গায় স্থির হয়ে নেই, চলছে কন্টিনিউয়াসলি ম্যানারটা। একজন জলটাকে কমানোর চেষ্টা করছে, আরেকজন জলটাকে বাড়িয়ে দিচ্ছে, তার ফলে জলের লেভেলটা এক জায়গাতে ফিক্স থাকছে। তাহলে এই টাইপের ইকুইলিব্রিয়ামকে আমরা বলবো ডাইনামিক বা চলমান ইকুইলিব্রিয়া। আশা করি বুঝতে পারছিস কেন এটাকে স্থিতিশীল বলা হলো, কেন এটাকে চলমান বলা হলো। কারণ এই ইকুইলিব্রিয়ামটা চলছে কন্টিনিউয়াসলি, বেরোচ্ছে ঢুকছে জলের এই পরিমাণটা, মানে এই ঘটনাটা ঘটছে। ওখানে কিন্তু সেটা নেই, ধরে নিয়েছি ইভাপোরেশন হচ্ছে না, ধরে নিয়েছি বোঝার সুবিধার জন্য। তাহলে এটা ছিল সাম্যাবস্থার মিনিংটাকে একটু বোঝানোর চেষ্টা করলাম। দেন চলমান আর স্থিতিশীল, দ্যাট মিনস স্ট্যাটিক আর ডাইনামিক, অনেক ইজিয়ার ওয়ার্ড। ইকুইলিব্রিয়ামটা বোঝানোর চেষ্টা করলাম। এবার কেমিস্ট্রির টার্মে আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি, যে কেমিস্ট্রির টার্মে আমরা তাহলে এই চলমান কি হচ্ছে, বিষয়টা কি। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়া, তাহলে কেমিক্যাল রিয়াকশন দিয়ে আমাকে ব্যাপারটা বুঝতে হবে। বেশ, আমরা জেনারেল টার্মে বোঝার জন্য আমি লিখছি, দেখ তো আগে কনসেপ্টটা বুঝে নে, তারপরে তো আমি বইয়ে মার্ক করে দেবো, ইম্পর্টেন্ট জায়গাগুলো বইয়ে ভালো করে মার্ক করে দেবো, সেই পয়েন্টগুলো বারবার পড়বি। আর আমি যেটা বোঝালাম সেটা ভালো করে যদি বুঝে যাস, আর বইয়ে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি মার্ক করে দেবো সেগুলো একবার রিডিং দিলেই পুরো জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলেই কোনো নিউমেরিক্যাল আটকাবে না, এবং কনসেপ্টটা খুব একটা কঠিন কিছু নয়, খুব ইজি কনসেপ্ট। এবার ধর এ থেকে পি একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, আমি পেনের কালারটা চেঞ্জ করে নিই তারা। ধর এ একটা সাবস্ট্রেট, সেখান থেকে পি একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই সাইনটা কি বোঝাচ্ছে একটু বাদে আসছি, ঠিক আছে? আপাতত এই সাইনটার দিকে দেখ, অ্যারোই কিন্তু একটু অন্য টাইপের অ্যারো। সাধারণত তুই ছোট ক্লাসে এ থেকে পি প্রোডাক্ট হচ্ছে, সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো এইভাবে লিখতি, অথবা ইকুয়াল সাইন দিয়ে লিখতি, ঠিক আছে লিখতি। আমরা একটা নতুন সাইন দেখছি, এই সাইনটার মিনিংটা বলছি। আপাতত এটা মানে উভমুখী তীর চিহ্ন রয়েছে। এবার ধর টাইম ইকুয়াল টু 0, সেই টাইমে এ এর 100টা মলিকিউল তুই দিয়েছিস, ঠিক আছে, স্টার্ট করেছিস, এখনো রিয়াকশন শুরু হয়নি, তাই টাইম ইকুয়াল টু 0। তাহলে এর ইনিশিয়াল 100টা মলিকিউল নিয়ে শুরু করেছিস। এই 100টা 200টা এরকম করে মলিকিউল হয় না, তোর বোঝার জন্য আমি বলছি 100টা মলিকিউল দিয়ে শুরু করেছি। জাস্ট আমরা কনসেপ্টটা বুঝে নিচ্ছি,
ছোট ছোট মানে এরকম এরকম আরবিট্রারিলি আমি একটা দুটো সংখ্যা ধরে নিচ্ছি, এমন ছোট ছোট সংখ্যা ধরে নিচ্ছি যেটা তোর ভাবতে সুবিধা হবে এবং কনসেপ্টটা আমাদের উদ্ধার হয়ে যাবে। তারপরে বিষয়গুলোকে আমরা তো আরো জটিলতার দিকে যাবো, আগে মেন কনসেপ্টটা বুঝে নিই। তাহলে ইনিশিয়ালি এ কিছু অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করছি, বেসিক্যালি এটা মোল দিয়ে ক্যালকুলেট হবে। এ এত মোল নিয়েছি, অত মোল নিয়েছি, মোল না নিয়ে আমি এখন নাম্বার অফ পার্টিকেল দিয়ে বললাম যে 100টা এর পার্টিকেল নিলাম। এত কম সংখ্যক পার্টিকেল নিয়ে কাজ করা যায় না, আমাদের মোল দিয়েই কাজ করতে হবে। 1 মোল নিলেই কোটি 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 মলিকিউল হয়ে যায়, জানি স্বাভাবিক অ্যাভোগাড্রোস নাম্বার অফ পার্টিকেল থাকে। যাই হোক, 100টা পার্টিকেল নিয়ে শুরু করেছি, তখন প্রোডাক্ট কিছু পাইনি, কারণ টাইম ইকুয়াল টু 0 আমরা এইভাবেই লিখি, টাইম ইকুয়াল টু 0, তাহলে এটাকে লিখলাম 0, কোনো পি তৈরি হয়নি। ধরে নিলাম একটা এ ভাঙলে একটা পি তৈরি হয়, রিয়াকশন থেকেই বুঝতে পারছিস। যেমন আমি যদি লিখি ধর N2 প্লাস 3H2, এখান থেকে তৈরি হচ্ছে অ্যামোনিয়া NH3, ব্যালেন্স করার জন্য আমি কি লিখবো 2NH3। তাহলে এই রিয়াকশনটা আমাকে কি বোঝাচ্ছে, ব্যালেন্স হয়েছে, দুটো নাইট্রোজেন 6টা হাইড্রোজেন মিলে গেছে। এই রিয়াকশনটা বোঝাচ্ছে আমার যখন একটা নাইট্রোজেনের মলিকিউল এবং 3টে হাইড্রোজেনের মলিকিউল নিজেদের মধ্যে রিয়াকশন করে, তখন আমি দুটো অ্যামোনিয়া পাই। দ্যাট মিনস মোলে ক্যালকুলেট হবে। 1 মোল নাইট্রোজেন মলিকিউলের সাথে 3 মোল নাইট্রোজেনের মলিকিউল রিয়াকশন করলে আমরা 2 মোলস অফ অ্যামোনিয়া পাই। এবার একটা দুটো দিয়ে আমি যদি ভাবি, তাহলে একটা নাইট্রোজেনের মলিকিউলের সাথে 3টে হাইড্রোজেনের মলিকিউল রিয়াকশন করেছে, তাহলে 3 জন রিয়াকশন করলে 2 জন তৈরি হয়, ব্যালেন্স রিয়াকশন আমাকে তাই বলছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা এ থেকে একটা পি তৈরি হচ্ছে, দ্যাট মিনস একটা এ যদি ভেঙে যায় তার জায়গায় একটা পি তৈরি হয়। 1:1 নিয়ে রেখেছি কারণ তোর বুঝতে এই মোমেন্টে সুবিধা হবে, কারণ জাস্ট আমরা এখন কনসেপ্টটা বোঝার জন্য বিষয়টাকে নিয়েছি। তারপর নিউমেরিক্যাল করার সময় তো এরকম 1:1 অনুপাতে তৈরি হবে না, তখন আরও ইস্যুস আসবে। যাই হোক, এবার তুই প্রতি 5 মিনিট অন্তর অন্তর, 5 মিনিট অন্তর অন্তর, ঠিক আছে 5, আমি ঠিক আছে মিনিট লিখে দিই, প্রতি 5 মিনিট অন্তর অন্তর তুই চেক করছিস রিয়াকশানে কতটা এ কমছে আর কতটা পি তৈরি হচ্ছে, প্রতি 5 মিনিট ইন্টারভেলে তুই চেক করছিস, ঠিক আছে। 5 মিনিট বাদে দেখলি যে এ 100টা থেকে কমে 95টা হয়েছে, 1:1, তাহলে এর 5টা কমলে পি এরও 5টা তৈরি হবে, এরকম দেখলি। নেক্সট 5 মিনিটে তুই চেক করলি, মানে 10 মিনিট টাইম মার্কে, 10 মিনিট বাদে নয় 10 মিনিট টাইম মার্কে, তাহলে 5 মিনিট ইন্টারভেলে দেখলি এটা 95 থেকে কমে 90 হয়েছে, এটা 5 থেকে বেড়ে 10 হয়েছে, ঠিক আছে ভালো কথা। তারপরে 5 মিনিট বাদে মানে 15 মিনিট মার্কে, তুই 15 মিনিট মার্কে দেখলি এটা 85 হয়েছে, এটা তখন 15, খুব ভালো কথা। টি ইকুয়াল টু, এবার তুই দেখছিস 20 মিনিট মার্কে এটা যেমন 80 হবে ভেবেছিলি, ঠিকই আছে 80, এটা বেড়ে 20 হয়েছে, ঠিক, কারণ এর যতগুলো কমবে ওর ততগুলোই তৈরি হবে। এবারে তুই যখন 20 মিনিট থেকে 25 মিনিটে গেলি, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, তুই এবার ধর 20 মিনিট থেকে তুই এখন 25 মিনিট মার্কেট দেখতে গেলি যে এটা তখনও 80, এটা তখনও 20, দেন তুই 30 মিনিট মার্কে দেখলি এটা 80, এটা 20। দ্যাট মিনস যে এই 20 মিনিটের পর থেকে, এই 20 মিনিট টাইম মার্কের পর থেকে এর এবং পি এর পরিমাণের কোনো চেঞ্জ হয়নি। ইনিশিয়ালি এ কমেছে, পি কিছুটা বেড়েছে, সেটা এর পরিমাণ কমতে থেকেছে এবং পি এর পরিমাণ বাড়তে থেকেছে। একটা সার্টেন টাইম বাদে 80-20, এটা আমি তোকে বোঝানোর জন্য নিজের মতো নিলাম যে 80-20 যখন হয়ে গেছে, মানে 15 মিনিট টাইম মার্কে, তারপর থেকে আর এর পরিমাণটা কমেনি, পি এর পরিমাণটাও বাড়েনি, এরা এই পজিশনে এসে স্থির হয়ে গেছে, আর কোনো চেঞ্জ নেই, পরিমাণটা ফিক্স হয়ে গেল। দ্যাট মিনস আমি বুঝলাম এই সিচুয়েশনে রিয়াকশনটা একটা ইকুইলিব্রিয়াম রিচ করেছে, দ্যাট মিনস সাম্যাবস্থা রিচ করেছে, পৌঁছেছে আর কি। আশা করি ওই যে ফোনের এক্সাম্পল বা জলের লেয়ারের এক্সাম্পলটা থেকে ইকুইলিব্রিয়ামের বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছিস, যে এবার আর এ আর পি এর, ইভেন দ্য রিয়াকশন মিডিয়ামে এখনো এ আছে, তাও এ থেকে পি আর ফার্দার তৈরি হচ্ছে না, আপাতত বলছি তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে, ওখান থেকে তো আমরা ডাইনামিক নেচারটা বুঝবো। দ্যাট মিনস তুই দেখছিস এ এখনো আছে, তাতেও এর পরিমাণটা আর ফার্দার কমছে না এবং পি এর পরিমাণটা আর ফার্দার বাড়ছে না, তাহলে ওদের পরিমাণটা এক জায়গায় এসে স্থির হয়ে গেছে, আর চেঞ্জ নেই। দ্যাট মিনস এটা একটা ইকুইলিব্রিয়াম। এটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম সেটা তো আমি তোকে এখন বলে দেবো, কিন্তু তার তো এক্সপেরিমেন্টাল প্রুফও আছে এটা যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। তাহলে ইকুইলিব্রিয়াম, এবং এখান থেকে আমরা মনে রাখবো আমাদের যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে এক ধরনের ডাইনামিক ইকুইলিব্রিয়াম, মনে রাখবো ডাইনামিক ইকুইলিব্রিয়াম। কি করে ডাইনামিক ইকুইলিব্রিয়াম স্যার বলছেন, এক্সপেরিমেন্ট থেকে আমরা সেটা বলতে পারবো। আপাতত
ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফ্যাক্টটাকে আমরা আগে জেনে নিলাম যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এবার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ডাইনামিক নেচার মানে কি, আগের এক্সাম্পলটাই আসি। ডাইনামিকে কি হচ্ছিল, একটা ছিল জলের পরিমাণ আর চেঞ্জ নেই, জল ঢুকছেও না জল বেরোচ্ছেও না, স্থমাবস্থা। এখানে জল যতটা ঢুকছে ততটাই বেরোচ্ছে, বা যতটা বেরোচ্ছে ততটাই ঢুকছে, তাই জলের পরিমাণ চেঞ্জ নেই, এটাকে ডাইনামিক বলেছিলাম। তাহলে জল ঢোকা বা বেরোনোটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়নি। তাহলে এখানে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা ডাইনামিক মানে কি বোঝাচ্ছে, যে টি ইকুয়াল টু 20 মিনিট মার্কে এসে রিয়াকশনটা থেমে গেছে। যদি রিয়াকশনটা থেমে যেত আর এ থেকে কোনো পি তৈরি হচ্ছে না, সো তাহলে বলতাম স্ট্যাটিক। তুই বলবি হ্যাঁ তাই তো হচ্ছে, এ থেকে তো আর পি তৈরি হচ্ছে না, যদি তৈরি হতো তাহলে তো এই পরিমাণটা চেঞ্জ হতো না। তাই কি কোনো কিছু লেভেল বা পরিমাণ চেঞ্জ না হতে গেলে কি সেটাকে স্ট্যাটিকই থাকতে হয়? কিছু পরিমাণ ঢুকছে এবং কিছু পরিমাণ বেরোচ্ছে, সেই ঘটনা হলেও তো পরিমাণটা ফিক্স থাকে। তাহলে এখানে কি দুটো সিচুয়েশনের মধ্যে একটা হবে, হয় রিয়াকশনটা পজ হয়ে গেছে, কোনো এ থেকে পি নেই, অথবা এই যে ডাইনামিক বলে দিলাম, অথবা ঘটনাটা কি ঘটছে, এই টি ইকুয়াল টু 20 মিনিট পর এমন একটা সিচুয়েশন রিচ করে গেছে রিয়াকশন মিডিয়ামে যে ইউনিট টাইমে যতগুলো, ভালো করে, ইউনিট টাইমে যতগুলো এ থেকে পি তৈরি হচ্ছে ততগুলোই পি যদি আবার এতে ব্যাক করে যায়, উল্টো দিকে রিয়াকশন করে যায়, রিভার্সিবল রিয়াকশন হয়, তাহলে কি হবে, যদি 80 থেকে একটা মলিকিউল কমে, ধর এটা 80 থেকে কমে 69 হলো, 79 হলো, 69 79, 80 থেকে কমে 79 হলো, 80 থেকে কমে 79 হলো, 79 যেই হলো এটা 21 হবে। তাহলে ধর ওটা 79 এ নেমে এলো, ওটা 21 হলো, এই 21-এরটা আবার এদিকে ব্যাক করে দেবে, তাহলে এটা আবার বেড়ে গিয়ে 80 হয়ে যাবে, এটা 20 হয়ে যাবে। দ্যাট মিনস এ থেকে ইউনিট টাইমে 20 মিনিট টাইম মার্কে এসে এ থেকে ইউনিট টাইমে যতগুলো পি তৈরি হচ্ছে, ওই ইউনিট টাইমে ততগুলো পি ভেঙে গিয়ে এক্সাক্ট অ্যামাউন্ট অফ এ কে ব্যাক করে দিচ্ছে। দ্যাট মিনস যতটা অ্যামাউন্ট অফ জল বেরিয়ে যাচ্ছে, মানে যতটা অ্যামাউন্ট অফ এ থেকে পি পাচ্ছিস, ততটা অ্যামাউন্টই পি থেকে এ আবার তোর ব্যাক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার ফলে তুই কি দেখছিস, এ এবং পি এর কোনো পরিমাণ চেঞ্জ নেই। এবার এটা ডাইনামিক কেন হলো? যদি স্ট্যাটিক হতো তাহলে রিয়াকশন থেমে যেত। এখানে কি রিয়াকশন থেমে গেছে? না, রিয়াকশন থামেনি, রিয়াকশন এখনো ফরওয়ার্ড, এবার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ওয়ার্ডগুলো আমরা ইউজ করব। রিয়াকশন এখনো থামেনি, ইউনিট টাইমে যত এ থেকে পি তৈরি হচ্ছে এবং পি থেকে এ ব্যাক করে দিচ্ছে, এই কারণে ওই টাইমে সেম অ্যামাউন্টে ব্যাক, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডটা, মানে এ থেকে পি, এইটাকে আমরা বলবো বাংলায় সম্মুখমুখী বিক্রিয়া কিছু একটা বলবে, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন, ইজি টার্ম। পি থেকে এটাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড রিয়াকশন। ঠিক আছে, সো দ্যাট মিনস টি ইকুয়াল টু 20 মিনিট টাইমে এ থেকে যতগুলো পি তৈরি হচ্ছে, পি থেকে ততগুলো এ তৈরি হয়ে যাওয়ার ফলে এ এবং পি এর পরিমাণের কোনো আপাত পরিবর্তন নেই আমরা দেখছি। তার ফলে এটা সাম্যাবস্থা, যেহেতু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট, মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনটা এখনো চলছে, কোনো রিয়াকশন থেমে যায়নি, তাই আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আশা করি এই কথাটা বোঝা গেছে। এবার আমাদের বুঝতে হবে রেট। এবার রেটের কথাটা আসবে। রেট জিনিসটা কি সেই টার্মগুলো বুঝি। এবার যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন বললাম, যে ইউনিট টাইমে যতগুলো এ থেকে পি তৈরি হচ্ছে ততগুলোই ইউনিট টাইমে পি থেকে এ ব্যাক করে যাচ্ছে, তাহলে ওখানে একটা রেট বলে একটা টার্ম আসবে, কারণ ইউনিট টাইমে তৈরি হওয়ার একটা চেঞ্জের একটা ব্যাপার আসছে। তাহলে আমাদের এবার বুঝতে হবে রিয়াকশনের রেট কাকে বলে। আচ্ছা, এই রিয়াকশনের রেট ব্যাপারটা এখানে পড়বি, এখানে শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য লাগবে তা নয়, এটা আসলে কেমিক্যাল কাইনেটিক্স আমাদের পড়তে হবে পরের সেমিস্টারে। তো কাইনেটিক্স চ্যাপ্টারটাই প্রথমে স্টার্ট হয় রেট অফ রিয়াকশন দিয়ে, তাহলে ওই চ্যাপ্টারের কনসেপ্ট এখানে পড়ে নিলে আমাদের নেক্সট সেমিস্টারেও আমরা হেল্প পাবো। তাহলে এখানে আমরা একটু ভালো করে বিষয়টা একটু দেখে নিই, নেক্সট সেমিস্টারে আমরা অল্প একবার বলে দিলেই আবার মনে পড়ে যাবে তোদের। তাহলে রিয়াকশনের রেট কি? রিয়াকশনের রেট বলার আগে আমি বলি ভেলোসিটি কি জিনিস। তাহলে ভেলোসিটি ভি ইকুয়াল টু, তুই কি লিখিস ভেলোসিটি ভি ইকুয়াল টু আমরা জানি ডিএক্স ডিটি, তাই না? ডিএক্স ডিটি, দ্যাট মিনস x2 মাইনাস x1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, এটাই তো ভেলোসিটি, তাই তো? তাহলে ইউনিট টাইমে কতটা ডিস্টেন্স যে চেঞ্জ, সেটাই হচ্ছে ভেলোসিটি। তাহলে রিয়াকশনের রেট কি জিনিস? রিয়াকশনের রেটও হচ্ছে একটা রিয়াকশনের ভেলোসিটি। তার মানে কি রিয়াকশনের বিকারটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে তা নয়, বিকারটা তোর বানসেন বার্নারের উপরেই আছে। লেটস সে ফুটা গরম করছিস, ওয়ার্ম করছিস, বিকারটা তোর কাছেই রয়েছে। তাহলে রেট অফ আ রিয়াকশন মানে একটা রিয়াকশনের রেট মানে বোঝায়, একটা রিয়াকশনের রেট মানে বোঝায় এখানে ডিস্টেন্স চেঞ্জ আপন টাইম চেঞ্জ, তাই তো? রেট অফ চেঞ্জ ইন ডিস্টেন্স,
এখানে রেট মানে কি বোঝাবে? রেট মানে বোঝাবে কনসেন্ট্রেশন চেঞ্জ আপন টাইম চেঞ্জ। এবার একটা কথা বল, আমি যদি সাবস্ট্রেটের কথা বলি মানে এ, সময়ের সাথে সাথে এর পরিমাণটা কি হয়েছে? ইনিশিয়ালি কমবে, স্বাভাবিকভাবে এ কমবে ইনিশিয়ালি, রিয়াকশন দেওয়ার সাথে সাথে ইকুইলিব্রিয়াম রিচ করে যাবে না। প্রথমে কিছুটা অ্যামাউন্ট অফ এ কমবে, কিছুটা পি তৈরি হবে, মানে পি এর অ্যামাউন্ট বাড়বে, তারপরে একটা টাইম বাদে এসে তারা ইকুইলিব্রিয়াম রিচ করবে। তাহলে রেট অফ চেঞ্জ বলতে কি বুঝবো? এর কনসেন্ট্রেশন চেঞ্জ। কনসেন্ট্রেশন আশা করি আমরা বুঝি, মোলার কনসেন্ট্রেশনের আমরা যদি কথা বলি নাম্বার অফ মোলস অফ সলিউট বাই সলিউশনের ভলিউম ইন লিটার, তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম। তাহলে কনসেন্ট্রেশন টার্ম কোথায় পড়া হয়েছে স্যার? কনসেন্ট্রেশন টার্ম আমরা পড়েছি 11-এর প্রথম চ্যাপ্টার। তাহলে 11-এর প্রথম চ্যাপ্টারটা একটু রেফার করতে হবে এটার জন্য, যে কনসেন্ট্রেশন টার্মটা আমি কি বলতে চাইছি। ঠিক আছে, মোলার কনসেন্ট্রেশন হচ্ছে নাম্বার অফ মোলস বাই ভলিউম। আচ্ছা, তাহলে এর কত মোল নিয়েছি কত ভলিউমের মধ্যে, তাহলে ভলিউমটা যদি ফিক্স রাখি তাহলে কতটা মোলস অফ এ চেঞ্জ হচ্ছে বেসিক্যালি, বাই কতটা টাইমে। ঠিক আছে, এবার যেহেতু সাবস্ট্রেট, তাহলে এখন একটা মাইনাস সাইন বসবে, কেন বসবে বলছি। তাহলে এটার মানে কি? A2 মানে T2 টাইমে এর কনসেন্ট্রেশন আপন, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করি আমরা অলওয়েজ, T2 মাইনাস T1। এবার একটা কথা বল, সময়ের সাথে সাথে তো এর পরিমাণ কমছে তাই না, এর কনসেন্ট্রেশন কমছে, তাহলে T1 টাইমে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা বেশি ছিল, T1 টাইমে সময়ের সাথে সাথে তো এর কনসেন্ট্রেশনটা কমছে, 5 মিনিটে বেশি ছিল 10 মিনিটে কম, তাহলে 10 মিনিটের কনসেন্ট্রেশন মাইনাস 5 মিনিটের কনসেন্ট্রেশন আমি যদি করি তাহলে একটা নেগেটিভ ভ্যালু আসবে, স্বাভাবিক, আশা করি বুঝতে পারছিস, কারণ T2 টাইমে পরের মানে যত সময় এগোচ্ছে এর কনসেন্ট্রেশনটা কমছে, T2টা হচ্ছে পরের সময়ে, T1টা আগের সময়, তাহলে এক্ষেত্রে একটা নেগেটিভ সাইন, মানে বিয়োগ করলে নেগেটিভ আসবে। নেগেটিভটাকে পজিটিভ করার জন্য আমরা আগে থেকেই ফর্মুলাতে একটা নেগেটিভ সাইন দিই। তাহলে মোদ্দা কথা, রেট মানে হচ্ছে ইউনিট টাইমে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন কতটা চেঞ্জ হচ্ছে। সাবস্ট্রেটের রেসপেক্টে বললে আগে একটা নেগেটিভ বসে, কারণ এই বিয়োগফলটা নেগেটিভ আসবে বলে ওটাকে পজিটিভ করার জন্য। এটাকেই আমরা প্রোডাক্টের টার্মে লিখতে পারি, কতটা প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে আপন টাইম। এবার প্রোডাক্টের তো ফাইনাল কনসেন্ট্রেশনটা অলওয়েজ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের থেকে বেশি হবে, তাই এই বিয়োগফলটা আমাদের পজিটিভই আসবে। এটাকে আমরা কি বলবো? রেট অফ আ রিয়াকশন। তাহলে ভেলোসিটি মানে হচ্ছে ইউনিট টাইমে কতটা ডিস্টেন্স কভার করছে একটা পার্টিকেল বা একটা বস্তু বা একটা যাই বলবি আর কি, একটা পার্টিকেল লেটসে, ইউনিট টাইমে সে কতটা ডিস্টেন্স কভার করছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল ডিস্টেন্স মাইনাস ইনিশিয়াল ডিস্টেন্স। এবার ফাইনাল ডিস্টেন্সটা অলওয়েজ ইনিশিয়াল ডিস্টেন্সের থেকে বেশিই হয়, তাই বিয়োগফলটা পজিটিভই হয়। এবার এক্ষেত্রে কি, কোনো একটা রিয়াকশনের রেট মানে একটা রিয়াকশন তো আর হেঁটে চলে বেড়াচ্ছে না, তার তো ডিস্টেন্স চেঞ্জ নেই, তাহলে রিয়াকশনের রেট মানে কি? রিয়াকশনের রেট বোঝাচ্ছে ইউনিট টাইমে ওখানে সাবস্ট্রেটের পরিমাণ, সাবস্ট্রেট মানে রিয়াকশনের বাদিকে বিক্রিয়ক, বিক্রিয়কের পরিমাণ বা বিক্রিয়কের কনসেন্ট্রেশনটা ইউনিট টাইমে কতটা চেঞ্জ হচ্ছে, অথবা প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা কতটা চেঞ্জ হচ্ছে। আরও স্পেসিফিকভাবে বললে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা ইউনিট টাইমে কতটা কমছে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা ইউনিট টাইমে কতটা বাড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে রেট। এবার রেট ল বলে একটা, রেট তো আমরা বুঝলাম, এবার রেট ল বলে আমাদের একটা টার্ম আসবে। রেট ল করতে গেলে আমাদের ল অফ মাস অ্যাকশন পড়তে হবে। ঠিক আছে, ল অফ মাস অ্যাকশনে ওখানে বলা হয় যে এ থেকে পি যদি কোনো একটা, ধর আমি এরকম করে একটা আরবিটারি রিয়াকশন লিখছি, ধর টোয়াইস এ প্লাস থ্রাইস বি ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ সিডি লিখি, ধর 4C5D, 4-5 এরকম করে লিখতে লিখতে যাই। ঠিক আছে, আচ্ছা এই রিয়াকশনের কোনটা ফরওয়ার্ড ডিরেকশনের রিয়াকশন? যখন এ আর বি রিয়াকশন করে সি আর ডি তৈরি করছে, এটা ফরওয়ার্ড ডিরেকশনের রিয়াকশন। ঠিক আছে, তার মানে ওটা ফরওয়ার্ড যদি হয় তাহলে আমাদের সাবস্ট্রেটকে এ আর বি, প্রোডাক্টকে সি আর ডি। আর ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে সি আর ডি নিজেদের মধ্যে রিয়াকশন করে এ আর বি ব্যাক করছে, এটা ব্যাকওয়ার্ড রিয়াকশন বুঝবো। আচ্ছা, এবার ল অফ মাস অ্যাকশন বলছে, এটাকে বলি আমরা বেসিক্যালি রেট ল, কোন একটা রিয়াকশনের রেট সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকবে। রেট মানে কি? দিস ইজ রেট। ঠিক আছে, এটা রেটের ম্যাথামেটিক্যাল ডেফিনেশন। এবার রেট ল আমরা দেখি, কাইনেটিক্স যখন পড়াবো তখন এগুলোকে আরেকটু ডিটেলে পড়াবো, এখানে জাস্ট চ্যাপ্টারটা পড়ানোর জন্য কাইনেটিক্স থেকে যে যে জিনিসগুলো আমাদের জানার দরকার আমি সেটা বলে যাচ্ছি। তাহলে রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে যখন আমি প্রোডাক্টকে এখানে সি আর ডি, তাহলে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে এবং তার যে কোএফিসিয়েন্ট সেটা পাওয়ারে উঠবে। ঠিক আছে, এটা উঠলো, আশা করি কতটা বুঝতে পেরেছিস। আমি বই থেকে মার্ক করে দেবো, বইয়ে কত পেজে রয়েছে, বইয়ে 2টো পেজ পাল্টাবি। ঠিক আছে, তারপরে দেখবি ভরক্রিয়া সূত্র রয়েছে, সেই ভরক্রিয়া সূত্র থেকে আমরা একটা দেখতে পাবো।
এবার ব্যাপার রয়েছে এই যে কোএফিসিয়েন্টগুলোকে আমরা ডাইরেক্ট পাওয়ারে লিখে দিলাম, এই জিনিসটা ডাইরেক্ট শুধুমাত্র এলিমেন্টারি রিয়াকশনের জন্যই লেখা যায়, কমপ্লেক্স রিয়াকশনের জন্য লেখা যায় না। তো সেটা আমরা কাইনেটিক্সের একটা টিপিক্যাল কি বলবো কোশ্চেন হয়। আপাতত আমরা ধরে নিচ্ছি প্রতিটা রিয়াকশন আমি যদি ধরে নিই এলিমেন্টারি, তো বেসিক্যালি কোএফিসিয়েন্টগুলোকে আমরা পাওয়ারে তুলে দিতে পারবো এই চ্যাপ্টারে, ঠিক আছে। তো কাইনেটিক্সে গিয়ে আমরা একটু অন্যরকম জিনিসপত্র শিখবো, তো আপাতত সেটা নিয়ে চাপ নিস না, কোএফিসিয়েন্টটাই পাওয়ারে তুলবি, রেট হবে। এলিমেন্টারি রিয়াকশন যদি ধরে নিই, এলিমেন্টারি রিয়াকশন মানে যে রিয়াকশন সিঙ্গেল স্টেপেই কমপ্লিট হয়। কমপ্লেক্স রিয়াকশন কি, যে রিয়াকশন কমপ্লিট হতে মাল্টিপল স্টেপ লাগে, মানে মোর দ্যান ওয়ান স্টেপ। তো ওগুলো ডিটেল আমরা কাইনেটিক্সে পড়বো, কিন্তু এখানে সব তো জানতে চাইবে না। এখানে কি করবি, জাস্ট কোএফিসিয়েন্টগুলোকে পাওয়ারে তুলবি। এখানে যেটা নিতে হয় সেটা হচ্ছে অ্যাক্টিভিটি নিতে হয় মলিকিউলগুলোর। এবার ছোটো ক্লাসে কি হয়, অ্যাক্টিভিটিটা আর একটা মলিকিউলের কনসেন্ট্রেশনকে আমরা সেম জিনিস ধরেই চলি, ঠিক আছে। সো অ্যাক্টিভিটি ইজ কনসেন্ট্রেশন ধরেই চল। তাহলে ফরওয়ার্ড ডিরেকশনের রিয়াকশনের জন্য এটা। এবার কোএফিসিয়েন্ট প্রপোর্শনালিটি আছে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তুলবো, আবার কি প্রপোর্শনালিটি সাইন তুলবো, তাহলে এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে। ফরওয়ার্ড ডিরেকশনের রিয়াকশনের জন্য তাই কেএফ লিখলাম, এটাকে আমরা বলি রেট কনস্ট্যান্ট। তাহলে কি আসবে, এ স্কোয়ার বি কিউব আসবে, রাইট। এটা ফরওয়ার্ড ডিরেকশনের রিয়াকশনের জন্য। এবার একটা জিনিস ভাব, তোর পয়েন্ট অফ ভিউ থেকে আমি এভাবে দাঁড়াই, আমার পয়েন্ট অফ ভিউ থেকে এ প্লাস বি থেকে সি ডি তৈরি হওয়াটা আমার ফরওয়ার্ড, সি প্লাস ডি থেকে এ বি তৈরি হওয়াটা আমার ব্যাকওয়ার্ড, ঠিক আছে। তাই এটাকে আর এফ কে এফ লিখেছি। এবার যখন আমি ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ভাবছি, সিআরডি রিয়াকশন করে তোকে এ প্লাস বি দিচ্ছে, সিআরডি রিয়াকশন করে এ প্লাস বি দিচ্ছে, ব্যাকওয়ার্ড রিয়াকশনের পয়েন্ট অফ ভিউ থেকে ভাব, ব্যাকওয়ার্ড রিয়াকশন সিআরডি কি দেখছে, সিআরডি দেখছে সিআরডি নিজেরা রিয়াকশন করে এ প্লাস বি তৈরি করে দিচ্ছে। তাহলে সিআরডি এর পয়েন্ট অফ ভিউ থেকে সাবস্ট্রেট কে হচ্ছে, সিআরডি নিজেই হচ্ছে, কারণ সিআরডি এর রেসপেক্টে প্রোডাক্ট কে এ আর বি। তোর পয়েন্ট অফ ভিউ থেকে তুই এদিক থেকে সাবস্ট্রেট এদিক থেকে প্রোডাক্ট বলে নিয়েছিস। তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য তোর কাছে যেটা প্রোডাক্ট মানে সিআরডি, ব্যাকওয়ার্ড রিয়াকশনে তো সেটা সাবস্ট্রেট, তাই না? কারণ ব্যাকওয়ার্ড রিয়াকশন হওয়ার সময় সিআরডি রিয়াকশন করেই তো এ আর বি দিচ্ছে, কোএফিসিয়েন্টটা আছে। আশা করি কথাটা বুঝতে পারছিস। তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য রেটকে আমি কি লিখবো, রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকবে, সি এর কনসেন্ট্রেশন আর ডি এর কনসেন্ট্রেশনের উপর। আশা করি বুঝতে পেরেছি। এক্ষুনি বললেন স্যার কোনো একটা রিয়াকশনের সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন লিখছেন কেন? ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেসপেক্ট আমি যখন লিখছি, ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে সাবস্ট্রেট প্রোডাক্ট যেটা আমাদের যেটা প্রোডাক্ট, ফরওয়ার্ড রিয়াকশনের যেটা প্রোডাক্ট, ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে প্রোডাক্টটাই তো সাবস্ট্রেটে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? কারণ ওরাই তো রিয়াকশন করে এবি দিচ্ছে, তাহলে এদিকটা প্রোডাক্ট সাবস্ট্রেট হচ্ছে। তো আমরা সেরকম করে লিখে নিলাম 4 and 5। আচ্ছা, যেহেতু এটা আমাদের রেসপেক্টে ব্যাকওয়ার্ড রিয়াকশন, তাই আমরা দুটো রেট কনস্ট্যান্টকে ডিফারেন্ট করার জন্য এটাকে ব্যাকওয়ার্ড বা রিভার্স যাই বলবি কে বি লিখলাম, ঠিক আছে, ব্যাকওয়ার্ডের বি। এবার যেটা হয়, এই দুটো কেন করলাম, এই রেটগুলোকে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেসপেক্টে কেন আমরা লিখে নিলাম, এবার আমরা একটা ইম্পর্টেন্ট কথা বুঝবো। একটা কথা আবার সেই জলের এক্সাম্পলটাই যাই, সেটা হচ্ছে যে জলের এই ইয়েলো লেয়ারটা, যা লেভেলটা, ডাইনামিকটার কথা বলছি, সেকেন্ডটাই এটা 2 নম্বর, এটা 1 নম্বর। সেকেন্ডটাই বলছি জলের লেভেলটা চেঞ্জ হচ্ছে না কেন, কারণ ইউনিট টাইমে যতটা জলের পরিমাণ চেঞ্জ, মানে এখানে যতটা কমছে ততটাই জলের পরিমাণ বাড়ছে। সেটা যদি আমি ডাইনামিক ইকুইলিব্রিয়ামের বলি, দ্যাট মিনস ইউনিট টাইমে যতটা এ থেকে পি তৈরি হলো, দ্যাট মিনস এ এর পরিমাণ কিছুটা কমলো, পি এর পরিমাণ কিছুটা বাড়লো, ততটা অ্যামাউন্টই পি যদি এতে ব্যাক করে যায়, তাহলে এক্স্যাক্ট অতটা পি কমছে, যতটা এ কমেছিল ততটা এ এবার বেড়ে গেল, ঠিক আছে। যদি একটা পার্টিকেল ধরি, এর একটা কমে গিয়ে একটা হয়েছিল, তাহলে 79-21 হলো, ওই একটাই আবার ব্যাক করে গেল, তাহলে ওটা আবার 21 থেকে 20-তে ব্যাক করলো, এটা 79 থেকে আবার 80-তে ব্যাক করে গেল। যদি আমি এভাবে ভাবি বিষয়টা, তাহলে কি হচ্ছে, ইউনিট টাইমে এর চেঞ্জ, ইউনিট টাইমে এ যতটা পরিমাণ কনসেন্ট্রেশন নিজের কমে গিয়ে পি এর কনসেন্ট্রেশন বাড়ালো, পিও ইউনিট টাইমে ততটা অ্যামাউন্টে নিজে কমে গিয়ে আবার এর পরিমাণটা বাড়ালো। তাহলে ইকুইলিব্রিয়াম তখনই রিচ করতে পারে যখন এদের দুজনের রেট ইন চেঞ্জ ইন কনসেন্ট্রেশনটা ইকুয়াল হবে, তাই না? যদি ইকুয়াল অ্যামাউন্টে এদের দুজনের কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়, দ্যাট মিনস ইউনিট টাইমে যতটা জল বেরিয়ে যাচ্ছে, তাহলে জলের কনসেন্ট্রেশন যতটা কমছে ইউনিট টাইমে, রেট ইন চেঞ্জ ইন কনসেন্ট্রেশন চেঞ্জ অফ ওয়াটার, ততটাই বাইরে থেকে অ্যামাউন্ট যদি ঢুকে যায়, তাহলে যতটা পরিমাণ এ কমছে ততটা পরিমাণই উল্টো দিক থেকে যদি এ আবার তৈরি হয়ে যায়, বা যতটা পরিমাণ পি তৈরি হচ্ছে ততটা পরিমাণই পি যদি আবার ব্যাকওয়ার্ডে চলে যায়, তাহলে এ এবং পি এর আপাত পরিমাণে আমি আর কোনো চেঞ্জ দেখতে পাবো না। তাহলে ডাইনামিক ইকুইলিব্রিয়াম যখন রিচ করছে, তখন আমাদের রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন
ফরওয়ার্ড রিয়াকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট আমাদের সমান হয়ে যায়। আশা করি কথাটা বোঝাতে পেরেছি। এটা কখন? অ্যাট ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? এটা যে কোনো মোমেন্টে নয় কিন্তু, ইনিশিয়ালি নয় কিন্তু, যখন ইকুইলিব্রিয়াম রিচ করছে তখন। ইনিশিয়ালি তো ইকুইলিব্রিয়াম রিচ করেনি, সেই কারণেই তো ফরওয়ার্ড ডিরেকশনের রেটটা বেশি ছিল। সেই কারণেই ফরওয়ার্ড ডিরেকশনের রেটটা বেশি ছিল, মানে এ বেশি পরিমাণে কনসেন্ট্রেশন কমছে, তার এগেনস্টে অতটা অ্যামাউন্টে পি ব্যাকে আসতে পারছে না, এই কারণে এ এর কনসেন্ট্রেশনটা কিছুটা ধীরে 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 কমেছে। একটা অ্যামাউন্ট অবধি এর কনসেন্ট্রেশন কমছে 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 কমছে। এর কনসেন্ট্রেশন যত কমছে আমরা দেখবো, এর কনসেন্ট্রেশন যত কমবে, মানে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যত কমবে, তাহলে ফরওয়ার্ডের রেট কমছে 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 ইনিশিয়ালি। ব্যাকওয়ার্ডে প্রোডাক্ট ধীরে 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 তৈরি হচ্ছে, মানে এই কনসেন্ট্রেশনটা বাড়ছে, তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশনের রেটটা ধীরে ধীরে বাড়ছে। তাহলে ফরওয়ার্ড ডিরেকশনের রেটটা ইনিশিয়াল থেকে ধীরে ধীরে কমছে, এবং ব্যাকওয়ার্ড ডিরেকশনের রেটটা ইনিশিয়ালে কিছুই ছিল না, জিরো ছিল, সেখান থেকে ধীরে ধীরে বাড়ছে। একটা টাইমে এসে এই ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট দুটো সমান হয়ে যাচ্ছে, এবং ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড রিয়াকশন রেট দুটো যেই সমান হয়ে যাচ্ছে, রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম রিচ করছে। আশা করি কথাটা বুঝতে পারলি। তো এটাকে ব্র্যাকেট দিয়ে ফরওয়ার্ড লিখে দিই, এটাকে ব্র্যাকেট দিয়ে ব্যাকওয়ার্ড লিখে দিই তোর বোঝার সুবিধার জন্য। এবার ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট যদি সমান হয়ে যায়, তাহলে এই দুটোকে ইকুয়াল করলে আমি কি পাবো? KF ইন্টু ঠিক আছে? তাহলে KF বাই KB আমি যদি করে দিই, KB যদি আমরা করি তাহলে কি পাবো? C⁴ D⁵ ডিভাইডেড বাই A² B³, ঠিক আছে? এই যে অনুপাতটা, দুটো কনস্ট্যান্টের অনুপাত, এটাকেই আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। KC কেন লিখলাম? কারণ যে সাবস্ট্রেট এবং প্রোডাক্টগুলো রয়েছে সবাইকে আমি তার কনসেন্ট্রেশন টার্মে নিয়েছি। KP আসবে যখন তাদের আমরা পার্শিয়াল প্রেসার টার্মে নেব, শিখবো ইভেন্চুয়ালি। আগে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটা আমরা, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে আমরা কনসেন্ট্রেশন টার্মেই ব্যাপারটাকে বুঝি। আশা করি এভাবে ডিফাইন করা হচ্ছে। কথাটা বুঝতে পেরেছিস কেন আমি এই দুটোকে ইকুয়াল করলাম, সেই কথাটাও বুঝতে পারলি আশা করি, ঠিক আছে? তাহলে কি হলো? ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের যে রেট কনস্ট্যান্ট, তাদের যে অনুপাত, সেটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কনসেন্ট্রেশন টার্মে নিয়েছি সবাইকে, তাই KC লিখেছি। গ্যাসিয়াস রিয়াকশন হলে প্রেসার টার্মে নিতাম, তখন KP লিখবো। তাহলে আপাতত KC লিখি, কনসেন্ট্রেশন টার্মেই বোঝ। বেশ, নেক্সট আমরা কি করব? জেনারেল টার্মে রিয়াকশনটাকে লিখবো। তাহলে আমরা KCর একটা জেনারেল টার্ম আমরা দেখে ফেলি। জেনারেল টার্মে আমরা লিখবো, দেখ যে কোনো স্ট্যান্ডার্ড বই এভাবেই লেখে, AA প্লাস BB ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ CC প্লাস DD। তাহলে A স্মল a স্মল b c স্মল c স্মল d, এগুলো কি বোঝাচ্ছে? স্মল লেটার যেগুলো লিখেছি সেগুলো নাথিং বাট 2, 3, 4, 5 যে কোএফিসিয়েন্টগুলো লিখেছিলাম, মানে আগের যে সহগ বা সংখ্যাগুলো, কে কত মোলে তৈরি হয় ব্যালেন্স রিয়াকশনে, সেটা। তাহলে এই রিয়াকশনের যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন টার্মে লিখি, KC ইকুয়াল টু আমরা কি লিখবো? কনসেন্ট্রেশন অফ C, থার্ড ব্র্যাকেট দিয়ে C লেখা মানে কনসেন্ট্রেশন বোঝায়। ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট পাকামি করে লিখবি না, ফার্স্ট ব্র্যাকেট অফ D লিখে দিলে হবে না, থার্ড ব্র্যাকেটে দিতে হবে, থার্ড ব্র্যাকেটাই কনসেন্ট্রেশন বোঝায়। পাওয়ারে স্মল c, D পাওয়ারে স্মল d, A পাওয়ারে স্মল a বাই B পাওয়ারে স্মল b। তাহলে এখান থেকে KCর ডেফিনেশন কি দাঁড়ালো? KC হচ্ছে, মানে কিভাবে পরীক্ষাতে ইকুয়েশনটা লিখবো KCর, প্রোডাক্টের কনসেন্ট্রেশন আপন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, ওদের যে কোএফিসিয়েন্টগুলো রয়েছে ইন্ডিভিজুয়াল, সেই কোএফিসিয়েন্টগুলো কনসেন্ট্রেশন টার্মে পাওয়ারে চলে যাবে। এছাড়া কনসেন্ট্রেশন টার্মকে থার্ড ব্র্যাকেট দিয়ে না লিখে আমি যদি C অফ D লিখতাম, পাওয়ারে D লিখতাম, একই জিনিসই বোঝায়। আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লেখাটা প্রেফার করি, C অফ সাফিক্সের D উপরে D, ওটা না আমি লিখি না, আমি লিখি না মানে তুই লিখতেই পারিস, ভুল কিছু নয়, সবই ঠিক আছে। আমার এইভাবে লিখতে ভালো লাগে, আমি তাই এইভাবে লিখি, ঠিক আছে? এর হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এটা বুঝলাম। এবার আমরা একটু গ্রাফ দেখে নিই বিষয়টার, ভালো করে দেখ। ইকুইলিব্রিয়াম যখন রিচ হচ্ছে তখন আমি কি বললাম? ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট সমান হচ্ছে। আমি একবার বলিনি সাবস্ট্রেট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন সেম হচ্ছে, আমি এই কথাটা কিন্তু একবারের জন্যও বলিনি। আমি একটা কথাই বলেছি, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা সমান হয়ে যায়, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা সমান হয়ে যায়। কোনো গ্যারেন্টি নেই
যে ফরওয়ার্ড এবং ব্যাক সাবস্ট্রেট ইকুইলিব্রিয়াম রিচ করলে সাবস্ট্রেট এবং প্রোডাক্টেরও কনসেন্ট্রেশন ম্যাচ করবে, ওটা হবে না, মোস্ট অফ দ্য সিচুয়েশনই দেখতে পাবি না। সো সাবস্ট্রেট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা ইকুইলিব্রিয়ামে ডিফারেন্টই থাকবে, কিন্তু যে কোনো ইকুইলিব্রিয়ামে এটা কমন ফ্যাক্টর, ফরওয়ার্ড এবং যা ইকুইলিব্রিয়াম রিচ করে যাওয়ার পর এটা 80-20 হয়েছে, উল্টো হতে পারতো, এটা 20-80ও হতে পারতো, 50-50 হতে পারতো, 60-40 হতে পারতো, সেটা নিয়ে অসুবিধা নেই। ইকুইলিব্রিয়াম রিচ করে যাওয়ার পর রিয়াকশন টু রিয়াকশন ভ্যারি করবে, যে ইকুইলিব্রিয়ামটা কোথায় রিচ করবে, মানে ইকুইলিব্রিয়াম রিচ করলে সাবস্ট্রেট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা কী হবে, সেটা রিয়াকশন টু রিয়াকশন ভ্যারি করবে। কমন জিনিস কি? কমন জিনিস হচ্ছে যে কোনো ইকুইলিব্রিয়ামে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট সমান হবে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট সমান হবে। তাই আমরা দুটো গ্রাফ দেখি, দুটো গ্রাফ, একটা আমরা দেখব, এটাকে যদি একটা সাইডে করে দিই, দুটো জিনিসকে এখানে দেখানো হয়ে যাবে, দেখা যাচ্ছে, একটু নামিয়ে দিতে হবে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট সমান হবে, রাইট? রুলারটা একটু ইউজ করার চেষ্টা করি, কখনো তো ইউজ করিনি, এটা চেষ্টা করি ইউজ করার। এইভাবে ইউজ হয়। ইউজ করে ফেলেছি, অ্যাক্সেস করে নিলাম, এটাকে একটু কপি পেস্ট করে নিই, আবার তো নিচে আরেকটা লাগবে। আরেকটা এখানে থাকলো, দুটো গ্রাফ ড্র করে দেবো। তাহলে একটা রেটের সাথে টাইমের গ্রাফ ড্র করবো, ঠিক আছে? কি কি? এদিকে থাকবে রেট, এদিকে থাকবে, এই অ্যাক্সিসে থাকবে টাইম টি। আরেকটা কি করবো, এখানে আমি একটা কনসেন্ট্রেশনের লাইন নেবো, আরেকটা গ্রাফে কনসেন্ট্রেশনের সাথে টাইমের গ্রাফ টানবো। আশা করি দেখতে পাওয়া যাচ্ছে দুটোই, দেখতে পাওয়া যাচ্ছে। রেট কি বললাম? রেট নির্ভর করে, আবার ইকুয়েশনের দিকে দেখ, ম্যাথ, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ফিজিক্যাল কেমিস্ট্রি মানে ম্যাথ দিয়ে বুঝবো। ফরওয়ার্ড ডিরেকশন আমি যখন স্টার্ট করেছিলাম, বা স্টার্টিংয়ে দেখ, আমি যদি বড় রিয়াকশন না নিয়ে ছোটোটাকেও দেখিস, আমি যখন স্টার্ট করেছিলাম এ দিয়ে স্টার্ট করেছিলাম, এ দিয়ে মানে এ কিছু অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট দিয়ে স্টার্ট করেছিলাম, প্রি তখন কিছু ছিল না। এবার দেখ ফরওয়ার্ড রিয়াকশন রেটটা তার সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, সেই পার্টিকুলার ফরওয়ার্ড ডিরেকশনে এ আর বি সাবস্ট্রেট, এ আর বি এর কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে। আমি রিয়াকশনটা শুরু করছি এ আর বি দিয়ে, তো ইনিশিয়ালি যা আছে এ আর বি আছে, মানে যারা সাবস্ট্রেট সেটাই আছে। তাহলে এ আর বি এর যদি কনসেন্ট্রেশনটা হাই হয়, তাহলে ইনিশিয়ালি রেটটা কার হাই থাকবে? ফরওয়ার্ড রিয়াকশনের রেট হাই থাকবে। ব্যাকওয়ার্ডে তো তখন টি ইকুয়াল টু জিরোতে কোনো প্রোডাক্টই নেই, তাহলে প্রোডাক্ট ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা তো প্রোডাক্টের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করছে। তাহলে তখন যেহেতু সি এবং ডি নেই, তৈরি হয়নি টি ইকুয়াল টু জিরো, তখন রেটটা জিরো। ধীরে ধীরে কি হচ্ছে, এ বি ডিকে করছে, কমছে কমছে কমছে, এ আর বি এর যদি কনসেন্ট্রেশন কমতে থাকে রেটটাও কমবে। ধীরে ধীরে সি আর ডি এর পরিমাণটা বাড়ছে, সি আর ডি এর কনসেন্ট্রেশনটা যদি বাড়ে, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটাও ধীরে ধীরে বাড়বে। তাহলে এটা বেশি থেকে ধীরে ধীরে কমছে, ব্যাকওয়ার্ডটা কম থেকে ধীরে ধীরে বাড়ছে, বেশি থেকে কমছে, এটা কম থেকে বাড়ছে, বেসিক্যালি জিরো থেকে বাড়ছে। একটা টাইমে একজন কমতে কমতে এবং ব্যাকওয়ার্ডটা বাড়তে বাড়তে তারা এসে একটা ইকুয়াল ভ্যালুতে মিট করে যাচ্ছে, তাহলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা সমান হয়ে যাচ্ছে। তখন আমরা বুঝছি রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে। দ্যাট মিনস ফরওয়ার্ড রিয়াকশনটা ধীরে ধীরে কমছে ভ্যালুটা, ব্যাকওয়ার্ডের ভ্যালুটা ধীরে ধীরে বাড়ছে, এবং আসার পরে তারা একটা টাইমে এসে সমান হয়ে যাচ্ছে। তাহলে এই বরাবর এইখানে যে টাইমটা পাবো, এটাকেই আমি বলবো টি ইকুইলিব্রিয়াম। এটাকে আমি কি বলবো? রেট ফরওয়ার্ড। এটা কি হচ্ছে? রেট ব্যাকওয়ার্ড। তাহলে ফরওয়ার্ড রিয়াকশন রেটটা ধীরে ধীরে কমছে এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা ধীরে ধীরে বাড়ছে, এবং যে টাইমে তাদের ওই লাইনটা প্যারালাল হয়ে গেল, একটা জায়গাতে এসে মিশে গেল, তাহলে সেটা কি হয়ে গেল? তাদের ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে, এটাই বলার। বেশ, কনসেন্ট্রেশন কী হবে? কনসেন্ট্রেশনটা কোনো গ্যারেন্টি আছে যে এ বি এর আর এ আর বি এর কনসেন্ট্রেশনের সাথে সি আর ডি এর, ওই মা সাইডে যে রিয়াকশনটা দেখছিস, এ আর বি এর কনসেন্ট্রেশন সি আর ডি এর সমান হবে? কোনো গ্যারেন্টি নেই। ইকুইলিব্রিয়াম রিচ করার পর এ আর বি এর কনসেন্ট্রেশনটা সি আর ডি এর থেকে বেশিও থাকতে পারে, ঠিক? এ আর বি এর কনসেন্ট্রেশনটা সি আর ডি এর থেকে বেশিও থাকতে পারে, আর একটা ক্লোন করে ওইদিকে ড্র করব, অথবা উল্টোটাও হতে পারে। ধরে যাবে? হ্যাঁ ধরে যাবে, টাইট ধরে যাবে। তাহলে দুটো সিচুয়েশনই হতে পারে,
যে এ আর বি ইনিশিয়াল বেশি কনসেন্ট্রেশন ছিল, ইকুইলিব্রিয়াম রিচ করতে করতে এরকম সিচুয়েশন এসেছে, সি আর ডি কিছুই ছিল না, বাড়তে বাড়তে এরকম একটা সিচুয়েশন এসেছে। এটাও যেমন হতে পারে, এটাও হতে পারে যে কেউ কাউকে ক্রস করে গেল না, কেউ কাউকে ক্রস করে গেল না, সেটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এ এবং বি এর যে কনসেন্ট্রেশনটা, এ বি এর কনসেন্ট্রেশনটা, আর এটা হচ্ছে সি ডি এর যে কনসেন্ট্রেশন। ঠিক আছে, সি এবং ডি এর কনসেন্ট্রেশনটা লিখলাম, প্রোডাক্টের কনসেন্ট্রেশন। এটা কমে এসেছে, দ্যাট মিনস এটা এ আর বি এর কনসেন্ট্রেশনটা, আর এটা হচ্ছে সি আর ডি এর কনসেন্ট্রেশনটা। ঠিক আছে, তাহলে কি বলতে চাইছি, মোটামুটি প্যারালাল এখান থেকে হয়েছে। তাহলে এইটা হচ্ছে তোর টি ইকুইলিব্রিয়াম, আর এটার মোটামুটি তুই এরকম জায়গা থেকে প্যারালাল দেখছিস, তাহলে এটা হচ্ছে টি ইকুইলিব্রিয়াম। তাহলে আমি বলতে চাইলাম ইকুইলিব্রিয়াম রিচ করলে এ আর বি এর কনসেন্ট্রেশনটা সি আর ডি এর মানে প্রোডাক্টের সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা প্রোডাক্টের থেকে বেশিও থাকতে পারে, ইকুইলিব্রিয়াম রিচ করে যাওয়ার পর সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা প্রোডাক্টের থেকে কমও থাকতে পারে, তারা খুব ক্লোজও থাকতে পারে। সো অনেক কিছুই হতে পারে, ওটা কোনো গ্যারেন্টি নেই, ওটা রিয়াকশন টু রিয়াকশন ভ্যারি করবে, ওটা তোর হাতে নেই। কিন্তু যেটা তোর হাতে আছে বা যেটা তোকে ভালো করে পড়ে যেতে হবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিচ করে গেলে তাদের কোনটা ফিক্স থাকে, ইকুইলিব্রিয়াম রিচ করে গেলে ফিক্স ইন দ্য সেন্স তাদের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা সমান হবে। এই থিওরিটা কিন্তু আমাদের ফিক্স থাকে, সেই থিওরিতে কিন্তু আমাদের কোনো চেঞ্জেস নেই। আশা করছি এইটুকু কথা ভালো করে বুঝতে পেরেছিস, কোনো ডাউট নেই এই জায়গাগুলো। ঠিক আছে, বেশ, তাহলে আরেকবার আমি রিক্যাপ করে দিই। তাহলে ইকুইলিব্রিয়াম রিচ করলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা সমান হবে, কনসেন্ট্রেশনটা কার কম থাকবে কার বেশি থাকবে ইকুইলিব্রিয়াম রিচ করলে সেটা রিয়াকশন দেখতে হবে, তবে গিয়ে বুঝতে পারবো। দেখতে হবে মানে কি, সে রিয়াকশনের ডেটা দেখতে হবে, তবে গিয়ে বুঝতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর তো দ্যাট মিনস এটার মানে বলতে চাইছি ইকুইলিব্রিয়াম রিচ করলে তোর কাছে তিনটে সিনারিও আসতে পারে। ইকুইলিব্রিয়াম রিচ করলে তোর কাছে ফার্স্ট সিনারিওতে মোস্টলি প্রোডাক্ট, সাবস্ট্রেটের পরিমাণটা খুব কম, এই গ্রাফটা মোস্টলি প্রোডাক্ট, এই গ্রাফটা বলছি মোস্টলি প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা হাই, দেখতে পাচ্ছিস, মোস্টলি প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা হাই, সাবস্ট্রেটের পরিমাণটা খুব কম। একটা রিয়াকশন কমপ্লিট কখন হয়, এই কথার উত্তর দে। যখন তুই যতটা সাবস্ট্রেট নিয়েছিস সমস্ত সাবস্ট্রেট রিয়াকশন করে গেছে, কোনো সাবস্ট্রেট আর পড়ে নেই, সমস্ত সাবস্ট্রেট প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে, তখন আমরা বলবো একটা রিয়াকশন কমপ্লিট হয়েছে। এবার যদি ইকুইলিব্রিয়াম মানে কি, ইকুইলিব্রিয়াম মানে একটা কথা বুঝতেই পারছিস, ইকুইলিব্রিয়াম মানে যাই হয়ে যাক না কেন কোনো একটা পার্টিকুলার সিচুয়েশানে, এইটা তো দেখ 80-20 লিখেছি, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশানে তাতে প্রোডাক্টের কনসেন্ট্রেশন অনেক কম, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন অনেক বেশি, বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন অনেক বেশি, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন অনেক কম, যে সিনারিওই হোক না কেন তোর রিয়াকশন মিডিয়ামে সাবস্ট্রেট কিছু না কিছু পড়ে থাকবেই, সমস্ত সাবস্ট্রেট রিয়াকশন করবে না, রাইট? তাহলে উভমুখী বিক্রিয়া যারা, রিভার্সিবল রিয়াকশন যারা, বা যারা ইকুইলিব্রিয়াম রিচ করে, সেই রিয়াকশনগুলো কখনোই কমপ্লিট হয় না, একটু না একটু হলেও সাবস্ট্রেট রিয়াকশানে পড়ে থাকবে, মিডিয়ামে থাকবে। যদি সাবস্ট্রেট রিয়াকশানে না থাকে, মিডিয়ামে না থাকে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশানের প্রসঙ্গই আসবে না, তাই না? সো ইকুইলিব্রিয়াম যে রিয়াকশানগুলো তারা কখনোই কমপ্লিট হয় না। এবার যদি তুই দেখিস ইকুইলিব্রিয়াম রিচ করে যাওয়ার পর সব বেশি পরিমাণে একদম 99% প্রোডাক্টে আছে, 1% সাবস্ট্রেট পড়ে রয়েছে, এরকম একটা সিচুয়েশন হতে পারে যেখানে হাই কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন নেগলিজিবল, কিন্তু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আছে, জিরো হয়ে যায়নি। যেহেতু সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আছে, জিরো হয়ে যায়নি, তাই আমরা বলতে পারি না রিয়াকশনটা কমপ্লিট হয়েছে। কিন্তু যেহেতু প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা অনেকটা হাই এবং সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা তার রেসপেক্টে নেগলিজিবল, তাই বলবো রিয়াকশন অলমোস্ট গোজ টু কমপ্লিশন। রিয়াকশনটা অলমোস্ট কমপ্লিশনের কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। ঠিক আছে, আর কি সেকেন্ড সিনারিও তোর কাছে কি থাকতে পারে? সেকেন্ড সিনারিও হচ্ছে পুরো এটার অপোজিট, যেখানে মোস্টলি সাবস্ট্রেট, প্রোডাক্ট খুব একটা ভালো তৈরিই হয়নি, মানে রিয়াকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে খুব একটা ভালো হয়ইনি। আর একটা সিনারিও হতে পারে যেখানে প্রোডাক্ট এবং সাবস্ট্রেট দুজনই কম্পারেবল অ্যামাউন্টে রয়েছে, কাউকেই তুই নেগলিজিবল ভাবতে পারিস না। এই তিনটা সিনারিও তোর কাছে হতে পারে। যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে সাধারণত এই গ্রাফটা দেয়, এটাও এই গ্রাফটাও থাকে, এটা লাসাতিলিয়ার প্রিন্সিপাল বলতে গিয়ে পরের দিকে থাকে, এনসিআরটি দেখবি ওখানে প্রথমে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা, যখন এই গ্রাফগুলো বোঝায় কনসেন্ট্রেশনের সাথে এরকম এ আর বি, এরকম এ থেকে পি বা সি কিছু একটা তৈরি হচ্ছে, এইভাবে দেখায়। আর এরকম টাইপের যে গ্রাফটা, প্রোডাক্টটা সাবস্ট্রেটকে ক্রস করে যেতে পারেনি, ওটা ওই যে ডাইহাইড্রোজেন ডাইনাইট্রোজেনের সাথে থেকে অ্যামোনিয়া তৈরি হলে রিয়াকশনটা দেখালাম, ওই গ্রাফটা দেওয়া থাকে লাসাতিলিয়ার প্রিন্সিপালটা বলার আগে থাকে। আমি শুরুতেই দুটো জিনিসকে জানিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই স্যার, এটা তো বইয়ে দেওয়া নেই, দেওয়া আছে, একটু পরে দেওয়া আছে। এনসিআরটি যারা সিবিএসসি পড়ছিস, এনসিআরটিতে লাসাতিলিয়ার প্রিন্সিপাল বার কর, ওখানে ডাইনাইট্রোজেন ডাইহাইড্রোজেন একটা গ্রাফ দেওয়া আছে, ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে
তারা ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে, বুঝলি তো? তিনটে প্যারালাল লাইন যাচ্ছে, হঠাৎ করে ডাইনাইট্রোজেনের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, দিয়ে এরকম করে গ্রাফগুলো আবার ইকুইলিব্রিয়াম রিচ করছে, এরকম করে ইকুইলিব্রিয়াম দেখাবে, বুঝলি তো? ওইটা দেখলেই পাবি। তো দেওয়া থাকে সব বই, আগে পরে দেওয়া থাকে, আমি শুরুতেই বলে দিলাম যেন কারোর মনে এটা ধারণা না চলে আসে যে ইকুইলিব্রিয়াম রিচ করলে প্রোডাক্টই বেশি থাকে, সেরকম নয়, যে কোনো সিনারিও হতে পারে। তো যেটা ফিক্স সেটা হচ্ছে রেটটা, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটা কিন্তু সমান হবে। এবার আমরা ইম্পর্টেন্ট জিনিসে চলে আসি, লেটস অ্যাড্রেস দ্য এলিফ্যান্ট ইন দ্য হাউস, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কীভাবে ডিফাইন করতে হয় সেটা তো বললাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কীভাবে ম্যাথামেটিক্যালি এসেছে সেটাও বললাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে এক্সপেরিমেন্টালিও আমরা প্রুফ করতে পারবো, সেই ডেটা বইয়ে দেওয়া থাকে। এনসিআরটি খুললে দেখবি H2 আর I2 থেকে 2HI তৈরি হয়েছে, তার 6টা ভেসেলের ডেটা দিয়েছে, দিয়ে ওখানে কি করেছে, 6টা আলাদা আলাদা ভেসেল, 4টে ভেসেলে আলাদা আলাদা কনসেন্ট্রেশনে H2 আর I2 নিয়েছে, তারা ইকুইলিব্রিয়াম রিচ করেছে, কিছু H2 I2 কমেছে, কিছু HI তৈরি হয়েছে, ঠিক আছে? আর দুটো ভেসেলে কি করেছে, HI দিয়েছে শুধু। এবার শুধু HI দিলে কি হবে, রিয়াকশনটা ব্রেকডাউন করবে, দিয়ে H2 এবং I2 তৈরি করবে। আচ্ছা, এই কথাটাকে বলে নিই, তারপরে আমি এই কথাটাই আসছি। আমরা কিন্তু একটা ইকুইলিব্রিয়ামকে বোথ সাইড থেকে রিচ করতে পারবো। আমি এনসিআরটির এক্সাম্পলটাই নিই, ঠিক আছে? H2 যে কোনো একটা এক্সাম্পল নিলেই হলো, আমি এনসিআরটিটা নিচ্ছি। H2 প্লাস I2 থেকে 2HI তৈরি হচ্ছে, ঠিক আছে? এই রিয়াকশনের আমি যদি ফরওয়ার্ড রিয়াকশনের রেসপেক্টে মানে ইনিশিয়ালি শুধু H2 এবং I2ই দিয়েছিলাম, ইনিশিয়ালি HI কিছু ছিল না, তাহলে H2 এবং I2 নিজেদের মধ্যে রিয়াকশন করে HI তৈরি করবে, তাহলে HI এর কনসেন্ট্রেশনটা 0 থেকে কিছু বাড়বে, H2 এবং I2 এর পরিমাণটা হায়ার কিছু কনসেন্ট্রেশনে ছিল, সেখান থেকে ধীরে ধীরে কমবে, এটাই হবে। তাহলে H2 এবং I2 এর কনসেন্ট্রেশনটা কমবে, HI এর কনসেন্ট্রেশনটা বাড়বে, এরকমই হওয়া উচিত। তাহলে এটা একটা গ্রাফ পেলাম যে ইনিশিয়ালি H2 এবং I2 দিয়ে আমরা শুরু করেছিলাম, H2 এবং I2 নিজেদের মধ্যে রিয়াকশন করে কমেছে, একটা টাইমে এই যে মোটামুটি এটা প্যারালাল ধর, আমার ড্র করাতে আমার একটু ইরর হচ্ছে, সেটা বাদ দে, মোটামুটি ওখান থেকে তুই প্যারালাল ধর, HI তৈরি হয়েছে। এটা ফার্স্ট সিনারিও যে তুই H2 I2 দিয়েছিস, HI দিয়ে শুরু করিস নি। এবার আরেকটা ভেসেল, এটা একটা ভেসেলে হলো, এবং আরেকটা ভেসেলে তুই কি বলি, শুধু HI দিলি, দিয়ে ফেলে রেখে দিলি। শুধু HI দিলে কি হবে, যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, তাই HI দিলে ওটা HI হয়ে চুপচাপ পড়ে থাকবে না, কারণ উভমুখী বিক্রিয়া তো একটা সার্টেন টাইমে এসে HI ভেঙে গিয়ে H2 এবং I2 দিচ্ছে, তবেই তো ইকুইলিব্রিয়াম রিচ করছে, প্রোডাক্টটাও তো সাবস্ট্রেটকে ঘুরিয়ে ব্যাক করবে, তবে গিয়ে তো ইকুইলিব্রিয়াম রিচ করবে, বারবার বলে আসছি। তাহলে শুধু HI দিয়ে তুই যদি ভেসেলে রেখে দিস, তাহলে কি হবে, HI ভাঙবে এবং ভেঙে গিয়ে সে H2 এবং I2 তৈরি করবে। তাহলে সেই পার্টিকুলার সিনারিওতে যদি আমি উল্টো রিয়াকশনটা লিখি, যে HI দিয়েছিস, সেখান থেকে H2 I2 তৈরি হচ্ছে, দ্যাট মিনস 2HI সেটা ভেঙে গিয়ে H2 প্লাস I2 দিচ্ছে, তাহলে তুই ইনিশিয়ালি HI নিয়েছিস, ঠিক আছে? তাহলে HI এর কনসেন্ট্রেশনটা কমবে, তাহলে কি হবে, HI এর কনসেন্ট্রেশনটা কমবে এবং H2 আর I2 এর কনসেন্ট্রেশনটা বাড়বে। কিন্তু এখানে দেখ ছাড়িয়ে চলে যেতে পারবে না, বুঝতে পারছি কথাটা? এখানে যেমন HI এর কনসেন্ট্রেশনটা ছাড়িয়ে চলে গেছিলো, এটাকে কিন্তু ছাড়িয়ে চলে যেতে পারেনি, দুটো আলাদা আলাদা সিচুয়েশন দেখলাম। এবার ব্যাপারটা হচ্ছে ইকুইলিব্রিয়ামকে আমি বোথ সাইড থেকে রিচ করতে পারি, কি করা যেতে পারে, এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে উল্টে এখানে জুড়ে দে, ভাব এই গ্রাফটাকে উল্টে এখানে জুড়ে দিচ্ছি, উল্টে এটাকে মিরার ইমেজের মতো ভাব, উল্টাচ্ছি, মিরার ইমেজের মতো উল্টালে এই গ্রাফটা কেমন দেখতে লাগবে, মিরার ইমেজের মতো উল্টালে এই গ্রাফটা এরকম টাইপের দেখতে লাগবে না? যদি উল্টো দিক থেকে উল্টে দিই, মোটামুটি আমি আরবিট্রারিলি ড্র করলাম, এই গ্রাফটাকে মিরার ইমেজের মতো উল্টে দিলাম, একটু ভাবার চেষ্টা কর গ্রাফটাকে। এই যে গ্রাফটা যেখানে ইনিশিয়ালি HI নিয়েছিলাম, সেই গ্রাফটাকে আমি মিরার ইমেজের মতো করে উল্টে দিলাম, কারণ আমি টোটাল জিনিসটাকে একটা সিঙ্গেল গ্রাফের মধ্যে দেখানোর চেষ্টা করব। উল্টে দিলাম, মিরার ইমেজের মতো উল্টে দিলাম, ঠিক আছে? একটু ভাবার চেষ্টা কর, পরপর তো স্টিরিও কেমিস্ট্রিও করতে হবে। কেন আমি মিরার ইমেজের মতো উল্টালাম? মিরার ইমেজের মতো উল্টালাম কারণ ইনিশিয়ালি H2 এবং I2 দিলেও যেমন ইকুইলিব্রিয়াম রিচ করবে, ইনিশিয়ালি শুধুমাত্র HI দিলেও আবার রিয়াকশনটা উল্টো দিক থেকে এসে ইকুইলিব্রিয়াম রিচ করবে, দুটোকে একটা সিঙ্গেল গ্রাফে দেখাবো। দুটো সিচুয়েশনকে আমি দুটো আলাদা আলাদা গ্রাফে দেখেছি, আমি কোঅর্ডিনেটগুলো কিছু লিখিনি, এটা কনসেন্ট্রেশন, এটা টাইমে, এটা কনসেন্ট্রেশনের কার্ভ, এটা লাইনের টাইমের কার্ভ। এবার দুটো আলাদা আলাদা মানে দুটো আলাদা আলাদা গ্রাফে দেখালাম। এবার এই দুটোকে যদি আমি এবার একটা সিঙ্গেল গ্রাফে দেখাতে চাই, এইটা নেব আর এর মিরার ইমেজ যে গ্রাফটা নেবো মুখোমুখি জুড়ে দেবো, ঠিক আছে? মুখোমুখি এখানে আমার তো আঁকাতে ছোট বড় হয়েছে, মুখোমুখি জুড়ে দিলে যে ঘটনাটা হবে এরকম টাইপের গ্রাফ দেখতে লাগবে। ওই দিক থেকেও একটা কোঅর্ডিনেট আসবে, তাই না? এদিক থেকেও একটা কোঅর্ডিনেট আসবে, সেই কোঅর্ডিনেটটা কেমন হবে, HI এর কনসেন্ট্রেশনটা এখান থেকে কমেছে,
এর এই দিক থেকে ধীরে ধীরে বেড়েছে, কালারটা আলাদা করে দিলে হয়তো ভালো বুঝতে পারবি, এর এই দিক থেকে ধীরে ধীরে বেড়েছে, এটা এখানে এসে মিক্স করবে এবং HI এর কনসেন্ট্রেশনটা ফার্স্ট রিয়াকশনে ধীরে ধীরে কম থেকে বেড়েছে, প্যারালাল হওয়ার চেষ্টা করছে, এখান থেকে প্যারালাল হয়ে গেছে। আর এ কি হচ্ছে, একটা হায়ার কনসেন্ট্রেশনে ছিল, সেখান থেকে ধীরে ধীরে কমেছে, এখানে মিট করবে। তাহলে তুই যে দিক থেকেই শুরু কর না কেন তুই ইকুইলিব্রিয়ামকে কিন্তু রিচ করতে পারবি। ফরওয়ার্ড দিয়ে শুরু কর, তুই ফরওয়ার্ড দিয়ে শুরু কর আর তুই ব্যাকওয়ার্ড দিয়ে শুরু কর, তুই ইকুইলিব্রিয়ামকে কিন্তু সেম পজিশনে এসেই রিচ করবি। এটার কি, এইখানে হচ্ছে HI এর কনসেন্ট্রেশনটা পুরো ফুল, আর এই দিকে কি না হয়েছে HI এর, মানে HI এর কনসেন্ট্রেশনটা এখানে হায়ার আছে। দ্যাট মিনস আমি বলতে পারি এইদিকে H2 আর I2 এর যে কনসেন্ট্রেশনটা সেটা 0, আর এইদিকে কি হচ্ছে, এইদিকে হচ্ছে HI এর কনসেন্ট্রেশনটা 0, তাই না? এখানে HI এর কনসেন্ট্রেশনটা 0 থেকে ধীরে 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 HI এর কনসেন্ট্রেশনটা বেড়েছে। দ্যাট মিনস এইদিকে HI এর কনসেন্ট্রেশনটা কত, আমি 1 ধরে নিলাম, 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করছে 1, তাহলে 0 থেকে ধীরে ধীরে HI এর কনসেন্ট্রেশনটা বেড়েছে, ধীরে ধীরে HI এর কনসেন্ট্রেশনটা বেড়েছে। এদিকে H2I2 কনসেন্ট্রেশনটা 0, ধীরে ধীরে H2I2 এর কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে বেড়েছে। ইন বিটুইন পয়েন্টে তারা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিরেকশন বোথ সাইড থেকে এসে ইকুইলিব্রিয়ামটা রিচ করে গেছে। আশা করি বুঝতে পারছিস। তাহলে মেন ফান্ডাটা দাঁড়ালো যে ইকুইলিব্রিয়ামকে তুই ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যে কোনো দিক থেকে কিন্তু তুই রিচ করতে পারিস। এমন নয় যে শুধু ফরওয়ার্ড ডিরেকশন লেখার সময় যেটাকে সাবস্ট্রেট বলছি সেটা দিয়েই করতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে ইকুইলিব্রিয়ামকে বোথ সাইড থেকে আমরা রিচ করতে পারি। সিঙ্গেল গ্রাফে যে কোনো বই এরকম সিঙ্গেল গ্রাফে এনসিআরটি দেখবি H2I2 গ্রাফটা সিঙ্গেল গ্রাফে এইভাবে দেখানো রয়েছে, তোর বুঝতে প্রবলেম হবে যেটা কি হলো। আসলে একবার শুধু H2I2 নিয়েছে গ্রাফটা এরকম হবে, আর একবার শুধু HI নিয়েছে গ্রাফটা এরকম হবে, এইটা আসবে। এটাকে তুই যদি উল্টে দিস, দিয়ে জুড়ে দিস, তাহলে এরকম টাইপের গ্রাফ দেখতে লাগবে, ঠিক আছে? সো ইকুইলিব্রিয়াম বোথ সাইড থেকে রিচেবল, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যে দিক থেকেই শুরু কর না কেন ইকুইলিব্রিয়ামকে তুই রিচ করতে পারবি। এনসিআরটি যাদের কাছে আছে, যাদের কাছে নেই তারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবি। যে কোনো এত বড় বড় ওয়েবসাইট আছে, সব ওয়েবসাইটে পাবি, গভর্নমেন্টের ওয়েবসাইটেও পাবি, কোথাও কিছু ইস্যু নেই। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে, ইকুইলিব্রিয়ামকে আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বোথ সাইড থেকে রিচ করতে পারবো। এবার যে কেসির কথাটা বলছিলাম, কেসির প্রসঙ্গে আসি। কেসিটাকে এবার ভালো করে বুঝতে হবে। তাহলে কেসি কীভাবে লিখতে হয়, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তাদের যে কোএফিসিয়েন্টটা আছে পাওয়ারে চাপিয়ে দিলেই আমাদের কেসি হয়ে যাবে, ঠিক আছে? বেশ, আমি কিন্তু কোনো ডেফিনেশনগুলো লিখছি না, হ্যাঁ, ডেফিনেশনগুলো লিখে দিলেই লিখে দেওয়া হয়, টাইম নষ্ট হবে। ডেফিনেশনগুলো সুন্দর করে বইয়ে লেখা রয়েছে, আমি এরপরে বইয়ের ছবি তোলাই আছে, শুরুতেই দেখেছি, আমি ওখানে আন্ডারলাইন করে দেবো, মেন পয়েন্টগুলো মার্ক করে দেবো, কনসেপ্টটা যেটা যেটা বোঝানোর আমি বুঝিয়ে দিচ্ছি। আর বইয়ে কী হবে, বইয়ে প্রয়োজনের থেকে আরও বেশি ইনফরমেশন দেওয়া রয়েছে। সব ইনফরমেশন পড়তে গেলে তো টাইম পাবি না, যে ইনফরমেশনগুলো পড়তে হবে ইম্পর্টেন্ট সেগুলো আমি স্পেশালি মার্ক করে দিচ্ছি। ওটাই বেসিক্যালি তোর নোট, ওটাই বারবার পড়বি, তাহলেই ভালো মার্কস করতে পারবি, ঠিক আছে? বেশ, এবার কেসি নিয়ে, কেসি কেপি সম্পর্ক তো আমাকে বলতে হবে। তার আগে কেসি রিলেটেড কিছু জিনিসপত্র বলি, আর কেসির কিছু প্রপার্টি আছে সেটাও বলতে হবে। আগে এই জিনিসটা দেখে নিই। ধর, হ্যাঁ ঠিক আছে, N2 প্লাস H2 রিয়াকশানে লিখি, তাহলে 3H2 প্লাস N2, এখান থেকে 2NH3 তৈরি হচ্ছে। হ্যাঁ, এখান থেকে 2NH3 তৈরি হচ্ছে। এই রিয়াকশান ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বললাম কেসি। কেসি ইকুয়াল টু আমি কি লিখবো, NH3 তার কনসেন্ট্রেশনের স্কোয়ার দেবো, রাইট? তখন NH3 কোএফিসিয়েন্ট কি আছে, 2 আছে, ডিভাইডেড বাই H2। H2 তার কনসেন্ট্রেশনে কি দিয়ে দেবো, 3, আর N2 তার কনসেন্ট্রেশনে এটা লিখবো, বাস কিছু লিখবো না, হলো। তাহলে এটা প্রথম যে প্যারেন্ট ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশনে কেসি আমরা এভাবে লিখবো। এবার যদি এই রিয়াকশনটাকে উল্টে লেখা হয়, দ্যাট মিনস 2NH3, সেখান থেকে যদি তৈরি করি ভাবি যে 3H2 প্লাস N2, তাহলে এই পার্টিকুলার রিয়াকশনের জন্য কেসি তো থাকবে না, আলাদা হবে, সেটাকে আমি লিখলাম কেসি ড্যাশ, কারণ রিয়াকশনটা উল্টো দিক থেকে হচ্ছে, প্রোডাক্ট সাবস্ট্রেট ঘুরে গেছে। তাহলে এই রিয়াকশনের ফরওয়ার্ড ডিরেকশন, দ্যাট মিনস প্রোডাক্ট হচ্ছে H2 প্লাস N2, দেখ বিষয়টা ঘুরছে উল্টো দিক থেকে, কারণ রিয়াকশনটা উল্টো দিক থেকে লেখা হয়েছে। এটা কি 1/kc নয়? একটু ভালো করে দেখ, একটু ভালো করে লক্ষ্য কর, এটা 1/kc। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম নিউমেরিক্যাল করতে গিয়ে দরকার পড়বে, সেটা যদি কোনো একটা রিয়াকশনকে উল্টে লিখি, তাহলে এটাকে যদি প্যারেন্ট রিয়াকশন ধরি 1 নম্বরটা, তাহলে প্যারেন্ট রিয়াকশনে যেটা কেসি, তাহলে প্যারেন্ট রিয়াকশনকে উল্টে লিখলে নতুন যে রিয়াকশন পাবো সেই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে প্যারেন্ট রিয়াকশনের 1 রেসিপ্রোকাল। আচ্ছা, যদি আমি প্যারেন্ট রিয়াকশনকে কিছু একটা কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করি, লেটস সে টোটাল রিয়াকশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে,
6টা হাইড্রোজেন মানে 6 মোল হাইড্রোজেন 2N2, সেখান থেকে 4NH3 পাবো, তাই তো? এটা একটা আলাদা রিয়াকশন, কারণ কিছু একটা কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে এটাকে কেসি ডবল ড্যাশ যদি বলি, তাহলে এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা দেখতো NH2 লিখে দিইনি তো কোথাও, না 4 ডিভাইডেড বাই হাইড্রোজেন 6 আর N2 স্কোয়ার। এটা বেসিক্যালি কেসি যেটা রয়েছে, কেসি, এই কেসিটাকে যদি আমি স্কোয়ার করে দিই ভাবতো, তাহলে NH3 টু দি পাওয়ার 4, H2 টু দি পাওয়ার 6 আর এই N2 স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ওটা তো ওখানে লিখে দিলাম, ওটা তো করবো না। দ্যাট মিনস আমি বলতে চাইছি এটা হচ্ছে কেসির স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো? প্যারেন্ট ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশনটা যদি প্যারেন্ট ইকুয়েশন হয়, প্যারেন্ট ইকুয়েশনকে আমি যে কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করব এবং মাল্টিপ্লাই করার ফলে যে নতুন ইকুয়েশন পেলাম 3 নম্বর ইকুয়েশন, সেই ইকুয়েশনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কি হবে? প্যারেন্ট ইকুয়েশনের সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোএফিসিয়েন্টটা পাওয়ারে চলে যাবে। অনেক বড় লাইন করে বললাম। দ্যাট মিনস প্যারেন্ট ইকুয়েশনকে যেটা দিয়ে মাল্টিপ্লাই করব, নতুন ইকুয়েশন যেটা পাবো সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট প্যারেন্ট ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে পাওয়ারে চলে যাবে। যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে কেসি টু দি পাওয়ার হাফ হতো, দ্যাট মিনস রুট আন্ডার কেসি, তাই তো? তাহলে যেটা দিয়ে গুণ করবো প্যারেন্ট ইকুয়েশনের সেটা পাওয়ারে চলে যাবে, তাহলে আমি নতুন ইকুয়েশনটার কেসির ভ্যালু পেয়ে যাবো প্যারেন্ট ইকুয়েশনের টার্মে। এগুলো আমরা ইউজ করবো রিয়াকশন, মানে নিউমেরিক্যাল করার সময়। WBG এর একটা পার্টিকুলার টাইপ আছে, ওই পার্টিকুলার টাইপের রিয়াকশন দেয়। দ্যাট মিনস কি দেয়? 2 বা 3টে ইকুয়েশন তোকে দিয়ে দেবে, সেই 2 বা 3টে ইকুয়েশনের কেসির ভ্যালু দেওয়া থাকবে, KC1, KC2, KC3 এরকম করে, বা K1, K2, K3 এরকম করে দেবে। দিয়ে 4 নম্বর একটা ইকুয়েশন দেবে। যদি 3টে ইকুয়েশন দেওয়া থাকে তাহলে 4 নম্বর, বা 2টো ইকুয়েশন দেওয়া থাকলে তাহলে 3 নম্বর ইকুয়েশন। যাই হোক, লেটস সে 3টে ইকুয়েশন দেওয়া বলা আছে, K1, K2, K3। 4 নম্বর ইকুয়েশনটাকে K4 বললাম, এবং ওই K4 এর ভ্যালুটাকে তোকে K1, K2 এবং K3 টার্মে বার করতে হবে, মানে K1 ইন্টু K2 স্কোয়ার বাই K3 এরকম টাইপের ভ্যালু আসবে। তখন তোকে ওই পার্টিকুলার কোশ্চেনগুলো সলভ কী করে করতে হয় বললাম, নিউমেরিক্যাল, প্রতিটা টাইপ নিউমেরিক্যাল আমি সলভ করিয়ে দেবো একটা করে। টোটালটা তো সলভ করানো সম্ভব হবে না, প্রতিটা ইন্ডিভিজুয়াল টাইপ আমি সলভ করিয়ে দেবো একটা ক্লাস। নিউমেরিক্যাল এখান থেকে ভালো করে করতে হবে, শুধু থিওরি পড়লে তো হবে না, নিউমেরিক্যালও করতে হবে। আচ্ছা, তখন কি করতে হবে? ওই যে 3টে ইকুয়েশন বলে দিয়েছে, ওই 3টে ইকুয়েশনকে যোগ করে বিয়োগ করে কিছু সংখ্যা দিয়ে যদি মাল্টিপ্লাই করতে হয়, মাল্টিপ্লাই করে আমাকে 4th ইকুয়েশনটাকে দাঁড় করাতে হবে, ঠিক আছে? এবার তুই যখনই কোনো একটা ইকুয়েশনকে লিখছিস এবং সেই ইকুয়েশনটাকে ধর 4th ইকুয়েশনকে দাঁড় করানোর জন্য, এই ধর এই 3টে ইকুয়েশন দেওয়া আছে, লেটসে সেকেন্ড ইকুয়েশনটাকে উল্টে লিখতে হলো তোকে। কোশ্চেনে যে ইকুয়েশন দেওয়া রয়েছে সেই ইকুয়েশনটাকে উল্টে লিখতে হলো। তাহলে কোশ্চেনে যদি K2 দেওয়া থাকে, তাহলে তুই যদি K2'র যে ইকুয়েশনটা সেটাকে তুই যদি উল্টে লিখিস খাতায়, তাহলে তা উল্টে লিখলি আলাদা ইকুয়েশন হয়ে গেল। তাহলে তার যে কেসিটা সেটা কি হয়ে যাবে? 1/K2 হয়ে যাবে, তুই উল্টে লিখেছিস। বা ধর 3rd ইকুয়েশনটা যেটা K3 যেটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে তুই কিছু একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে দিলি, তাহলে তার যে করসপন্ডিং কেসির ভ্যালু সেটাকে তোকে কি করতে হবে? K3'র পাওয়ারে চাপিয়ে দিতে হবে, যেই সংখ্যাটা দিয়ে মাল্টিপ্লাই করেছিস, এরকম ব্যাপার। আর 4th ইকুয়েশনটার যে ইকুইলিব্রিয়াম, এগুলো তো করলি, দিয়ে ইকুয়েশনগুলোকে যোগ করলি, 4th ইকুয়েশনটা দাঁড় করালি। এবার যে ইকুয়েশনকে তুই যোগ করেছিস সেই ইকুয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে কি করে দিতে হয়? গুণ করে দিতে হয়। আর যে ইকুয়েশনকে তুই বিয়োগ করবি তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে তুই কি করে দিবি? ভাগ করে দিবি, তাহলে 4th ইকুয়েশনটা দাঁড়িয়ে যাবে। এটা তো আমি মুখে মেথডটা বললাম, এভাবে তো নিউমেরিক্যাল বোঝা যায় না, আমি মানছি। সে কি বললেন কিছু বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল। যে বুঝে গেছিস তাতেও কোনো অসুবিধা নেই, যে বুঝিসনি তাতেও অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? করাবো। কারণ এইভাবে মুখে মুখে বলে কি নিউমেরিক্যাল যদি হতো তাহলে তো স্যাররা মুখে মুখেই বলে দিত, তাহলে হাতে ধরে তোকে নিউমেরিক্যাল করানোর তো কোনো দরকারই পড়তো না, তাই না? আমি জাস্ট একটু বোঝানোর চেষ্টা করলাম এটা কেন শিখলাম। আমাদের একটা সার্টেন টাইপ অফ নিউমেরিক্যাল করতে হবে, সেখানে আমাদের এইগুলো ইউজ করতে হবে। এই 3টে পয়েন্ট একটু মাথায় রাখিস, তাহলে যখন নিউমেরিক্যালটা শিখিয়ে দেবো একবারেই বুঝতে পেরে যাবি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কেসির এই কথাটা বলা হলো। এবার কেসির কিছু প্রপার্টি আছে, কেসির প্রপার্টি বলবো, তার আগে আমরা কেসি আর কেপি এর সম্পর্কটা দেখে নিই, আমাদের ক্লাসের লাস্ট টপিক। তারপরে কেসির যে প্রপার্টিগুলো রয়েছে, কেসির প্রপার্টি বললে আমরা আমাদের ফার্স্ট হাফ কমপ্লিট করে ফেলবো। সেকেন্ড হাফে আমরা কি পড়বো? সেকেন্ড হাফে আমরা রিয়াকশন কোসেন্ট পড়বো, লাসাতেলিয়ারের প্রিন্সিপাল পড়বো, তাহলেই আমাদের ইকুইলিব্রিয়াম শেষ, মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শেষ। তারপরে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিউমেরিক্যাল করবো, দিয়ে আমরা আয়নিকে ঢুকে পড়বো, বাস এই তো ব্যাপার। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা তো টাফ কিছু নয়, ইজি। আমি যে কনসেপ্টগুলো বুঝিয়ে দিলাম এরপরে তো বইয়ে মার্ক করবো, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা দেখ কি করবো বললাম, কেপিটা বোঝাবো, তাই না? কেপি বুঝতে গেলে আমাকে আগে পার্শিয়াল প্রেশার বুঝতে হবে। পার্শিয়াল প্রেশার গ্যাসের, অবশ্যই গ্যাসের পার্শিয়াল প্রেশার, গ্যাসের পার্শিয়াল প্রেশার বোঝার আগে গ্যাসের প্রেশার বুঝতে হবে। তো গ্যাসের প্রেশার হচ্ছে যে গ্যাস মলিকিউলগুলো আমরা জানি, আগের সেমিস্টারে আমরা পড়েছি গ্যাসিয়াস স্টেট,
যে গ্যাস মলিকিউলগুলো কনস্ট্যান্টলি র্যান্ডম মোশনে রয়েছে, যে পাত্রের মধ্যে রেখেছিস সেই পাত্রের ভেতরে গ্যাস মলিকিউলগুলো কনস্ট্যান্ট র্যান্ডম মোশনে রয়েছে। এবার গ্যাস মলিকিউলগুলো যদি একটা পাত্রের ভেতরে র্যান্ডম মোশনে থাকে তাহলে সেই মলিকিউলগুলো কনস্ট্যান্টলি কি করছে, পাত্রের ইনার ওয়ালে কনস্ট্যান্টলি বোম্বার্ডিং করছে। বোম্বার্ডিং মানে পাত্রের ইনার ওয়ালে কনস্ট্যান্টলি ধাক্কা খাচ্ছে। এরকম তো 4-5টা মলিকিউল নেই, কোটি 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 মলিকিউল রয়েছে, তারা পাত্রের ইনার ওয়ালে নিজেদের মধ্যেও ধাক্কা খাচ্ছে, পাত্রের ইনার ওয়ালেও ধাক্কা খাচ্ছে, মানে পাত্রের ভিতরের যে ওয়াল সেখানেও ধাক্কা খাচ্ছে, আবার ধাক্কা খেয়ে ব্যাক করে এসে আবার এখান থেকে ব্যাক করে এসে নিজেদের মধ্যেও ধাক্কা খেতে পারে, সে তো অবশ্যই। এবার পাত্রের যে দেওয়ালে গ্যাস মলিকিউলগুলো ধাক্কা খাচ্ছে মানে একটা ফোর্স ইম্পার্ট করছে। যদি আমি একটা ইউনিট এরিয়া এখান থেকে নিই, এই ইউনিট এরিয়াতে কতটা ফোর্স পাস পড়ছে, তাহলে কি প্রেসার মানে হচ্ছে ফোর্স পার এরিয়া, তাহলে ইউনিট এরিয়াতে কতটা ফোর্স দিচ্ছে মলিকিউলগুলো, ওই মলিকিউলগুলো কনস্ট্যান্টলি বোম্বার্ডিং করছে, ধাক্কা খাচ্ছে ওখানে গিয়ে, তাহলে ইউনিট এরিয়াতে যে ফোর্সটা ইম্পার্ট করছে ওটাই গ্যাসের প্রেসার, তাহলে গ্যাসের মলিকিউলগুলো ইনার ওয়ালে ওই প্রেসারটা দিচ্ছে। আশা করি কথাটা বুঝতে পেরেছি। তাহলে গ্যাসের প্রেসারটার সাথে গ্যাসের ফোর্সের কীভাবে সম্পর্কযুক্ত বুঝলাম। তাহলে মলিকিউলের কলিশন ইনার ওয়ালে যে কোলাইড করছে তার ফলে ওখানে একটা ফোর্স দিচ্ছে, ইউনিট এরিয়াতে যতটা ফোর্স দিচ্ছে ওটাই গ্যাসের প্রেসার হলো, এখান থেকে গ্যাসের প্রেসারের কথাটাই হলো। পার্শিয়ালের প্রসঙ্গে আসছি, আরেকটা এক্সাম্পল দিই, যেমন অ্যাটমসফেরিক প্রেসার কি, আর্থের গ্র্যাভিটি রয়েছে, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আর্থ কী করেছে, তার অ্যাটমসফিয়ারে আর্থ তার আশেপাশে প্রচুর গ্যাস মলিকিউলকে নিজের আশেপাশে ধরে রেখেছে, আর্থের আশেপাশে প্রচুর গ্যাস মলিকিউলকে নিজের আশেপাশে ধরে রেখেছে নিজের গ্র্যাভিটির জন্য। এবার তার ফলে কি হয়, নিজের গ্র্যাভিটির জন্য এই যে মলিকিউলগুলোকে আর্থ কনস্ট্যান্টলি নিজের দিকে অ্যাট্রাক্ট করে। এবার মলিকিউলগুলো কনস্ট্যান্টলি আর্থের সারফেসে এসে কোলাইড করছে, রাইট, আর্থের সারফেসে এসে কোলাইড করছে, তাহলে ইউনিট এরিয়াতে যতটা ফোর্স দিচ্ছে সেটাই হয়ে গেল ওই গ্যাসের প্রেসার, ওটাকেই আমরা বলি 1 অ্যাটমসফেরিক প্রেসার, রাইট। আর্থের গ্র্যাভিটির জন্য গ্যাস মলিকিউলগুলো নিচের দিকে কনস্ট্যান্ট আকর্ষিত হচ্ছে, তার ফলে সারফেসের উপর যে প্রেসারটা ইম্পার্ট করছে গ্যাস মলিকিউলগুলো সেটাই 1 অ্যাটমসফেরিক প্রেসার। ওটাই তো আমাদের শরীরের প্রেসারটা ওটার সাথে ইকুয়াল হয়ে রয়েছে। যদি এর থেকে প্রেসারটা কম বেশি হতো, মানে স্পেসে যদি চলে যাস, স্পেসে চলে গেলে আমাদের শরীরের যে প্রেসার আর অ্যাটমসফেরিক প্রেসার ইকুয়াল হয়ে রয়েছে। যদি প্রেসার ডিফারেন্স চলে আসে, ওটাই তো স্পেস স্যুটটা করে, প্রেসার ডিফারেন্স চলে এলে নিশ্চয়ই মানুষ বাঁচবে না, সেটাই তো ওটাই আর কি, যে ফোর্সটা গ্যাস মলিকিউলগুলো আমাদের হাতের উপর দিচ্ছে, হাতের উপর মানে শরীরের উপর, গ্যাস মলিকিউলগুলো তো কনস্ট্যান্টলি বোম্বার্ডিং করছে আমার উপর আর্থের গ্র্যাভিটির জন্য, সো ওটাই গ্যাসের প্রেসার। বেশ, তাহলে গ্যাসের প্রেসারের কথাটা তো বুঝলাম। এবার হোয়াট ইজ পার্শিয়াল প্রেসার? পার্শিয়াল প্রেসারের ব্যাপারটা হচ্ছে, ধর এটা একটা পাত্র, এই পাত্রের ভেতরে কিছু হোয়াইট মলিকিউল রয়েছে, ঠিক আছে, কিছু হোয়াইট মলিকিউল রয়েছে আর কিছু ইয়েলো মলিকিউল রয়েছে, লেটস, আর কিছু ইয়েলো মলিকিউল রয়েছে। তাহলে দু ধরনের গ্যাসের মলিকিউল রয়েছে। বললাম ইয়েলো মলিকিউলটা রয়েছে NB মোল পরিমাণ, ওটাকে বি ধরবো, মানে ওটা এ ধরলেও হতো, সেটা কোনো ব্যাপার নয়, কোনোটা এ ধর কোনোটা বি ধর, এটাকে বললাম NA মোল পরিমাণ। মোলের কথাটা কেন বললাম, মোলটা কেন লাগবে না, তাও আমি একবার পড়িয়ে রাখছি অলরেডি, দরকার কখন পড়বে, অর্ধেক বলে তো লাভ নেই, গোটাটাই বলি। এবার NA মোল পরিমাণ হোয়াইট যে পার্টিকেলগুলো রয়েছে তারা ওই NA মোল পরিমাণ কিছু একটা প্রেসার দিচ্ছে, NB মোল পরিমাণ যে ইয়েলো পার্টিকেলগুলো রয়েছে তারা কিছু একটা প্রেসার দিচ্ছে। তাহলে এই পাত্রের ভিতরে টোটাল প্রেসার PT সেটা কি হবে, A পার্টিকেলগুলো টোটালে যতটা প্রেসার দিচ্ছে আর B পার্টিকেলগুলো টোটালে যতটা প্রেসার দিচ্ছে তার যোগফলের সমান। যদি ওখানে শুধুই A পার্টিকেল থাকতো তাহলে টোটাল প্রেসারটা A এর প্রেসারের সাথে সমান হতো, শুধুই যদি বি পার্টিকেল থাকতো মানে ইয়েলো পার্টিকেল থাকতো তাহলে বি এর প্রেসারের সাথে সমান হতো। কিন্তু ওরা দুজন মিলে পাত্রের ভেতরে প্রেসার দিচ্ছে, মানে ধাক্কা বোম্বার্ডিং করছে, তাহলে এ যতটা প্রেসার দেয় আর বি যতটা প্রেসার দেয় সেইটাকে যোগ করে দিলেই পাত্রের টোটাল প্রেসারটা আমরা পাবো। তাহলে এটাকে কি বলবো, টোটাল প্রেসারের প্রতি এ এর অবদান হচ্ছে PA পরিমাণ, টোটাল প্রেসারের প্রতি বি এর অবদান হচ্ছে PB পরিমাণ, তাহলে ওটাকেই পার্শিয়াল প্রেসার অফ A এবং পার্শিয়াল প্রেসার অফ B বলবো আমরা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস পার্শিয়াল প্রেসারের ব্যাপারটা। এবার পার্শিয়াল প্রেসারের সাথে মোল ফ্র্যাকশনের একটা সম্পর্ক আছে, সেটাও বলে দিই। মোল ফ্র্যাকশন অফ A কি করে হবে, মোল ফ্র্যাকশন অফ A হচ্ছে মোলস অফ A ডিভাইডেড বাই টোটাল মোল, এটা তো জানিসই, প্রথম চ্যাপ্টার কেমিস্ট্রির 11-এর প্রথম চ্যাপ্টার বলেছি। আর এটা কি হবে NB বাই NA প্লাস NB। এবার পার্শিয়াল প্রেসার অফ A হবে মোল ফ্র্যাকশন অফ A ইন্টু টোটাল প্রেসার, পার্শিয়াল প্রেসার অফ B এর ভ্যালুটা হবে মোল ফ্র্যাকশন অফ B ইন্টু টোটাল প্রেসার, এই তো ব্যাপার। আর আমরা জানি দুটো তিনটে যটাই থাকুক না কেন প্রত্যেকের যে মোল ফ্র্যাকশনগুলোর যোগফলটা একের সাথে সমান,
কোনো একজনের মোল ফ্র্যাকশন জানলে আরেকজনের মোল ফ্র্যাকশন 1 মাইনাস করে বার করে নিতে পারবো যদি বাইনারি মানে বললাম বাইনারি মিক্সচার হয় বা বাইনারি সলিউশন হয়, তো পার্শিয়াল প্রেশারটাই ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে আমার ওই পার্শিয়াল প্রেশার ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার এই ফর্মুলাটা লাগবে না, এটাও একটা ফর্মুলা হয়। পার্শিয়াল প্রেশারের প্রসঙ্গটা বললাম বলে এটা বলে নিলাম, আমার মেন এতটুকু বললেই হতো পার্শিয়াল প্রেশারের ব্যাপারটা, এটাও তার সাথে বলে নিলাম। এবার কেপির ব্যাপারটা দেখি। কেপি তাহলে ধর একটা গ্যাসিয়াস রিয়াকশন, সেম নেব এ এ বিবি, জেনারেল টার্মেই নিচ্ছি বিবি, সেখান থেকে সিসিডিডি তৈরি হলো। হ্যাঁ, তাহলে সিসি গ্যাস প্লাস ডিডি গ্যাস, রাইট। তাহলে এটার যদি কেপি বলি, যেমন কেসির মতনই প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, এখানে প্রোডাক্টের যে গ্যাস মলিকুলগুলো রয়েছে তার পার্শিয়াল প্রেশার এবং তার কোএফিসিয়েন্টটা পার্শিয়াল প্রেশারের পাওয়ারে বাই সাবস্ট্রেটের যেরকম করে পেয়েছিলাম। হলো, এবার এখানে কেসির সাথে সম্পর্ক চাই, তাই না? তাহলে কেসিটাকে তো আমাকে বার করতে হবে না, কেসির সাথে কেপি মানে এই ইকুয়েশনটাকে পার্শিয়াল প্রেশার থেকে কনসেন্ট্রেশনের টার্মে বার করতে হবে। কি করে বার করব? গ্যাসিয়াস স্টেট আগের সেমিস্টারে পড়া হলো, সেখানে চার্লস ল, বয়েলস ল, অ্যাভোগাড্রোস লকে এক জায়গায় করে আমরা কি পেয়েছিলাম? পিভি ইকুয়াল টু এনআরটি, রাইট? বড় হাতের পি নিয়ে না, পিভি ইকুয়াল টু এনআরটি। এখান থেকে আমি যদি প্রেশারকে এক জায়গায় রাখি, ভলিউম ভি বাই এন যদি লিখি ইন্টু আরটি, এন হচ্ছে নাম্বার অফ মোলস, যা ভি বাই এন লিখে দিয়েছি, দেখেছিস? তাই তো দেখছি কি হলো, এন বাই ভি, ভিটাকে দিকে নিকলাম। তাহলে এন হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য গ্যাস পার্টিকেল, ভি হচ্ছে গ্যাসের ভলিউম। এন বাই ভিটা কি বললাম ক্লাসের শুরুতে? কোথায় লিখলাম? এন বাই ভি কে কি বলেছি? মোলার কনসেন্ট্রেশন। তাহলে ওটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম, তাই তো? কোথায় আছে কনসেন্ট্রেশন টার্ম? সাম বেসিক কনসেপ্ট কেমিস্ট্রি 11-এর প্রথম চ্যাপ্টার, লেকচার ভিডিও রয়েছে, প্লে লিস্টে চলে যাবি, 11-এর প্লে লিস্টে যাবি, তাহলেই পাবি। তাহলে এখান থেকে প্রেশার ইকুয়াল টু, এটাকে সি লিখছে, ঠিক আছে? সি আরটি লিখলাম, সি ফর কনসেন্ট্রেশন আরটি। তাহলে কি লিখতে পারবো এই ফর্মুলাটাকে কাজে লাগালে? তাহলে পার্শিয়াল প্রেশার অফ এ ইকুয়াল টু কি হবে? কনসেন্ট্রেশন অফ এ ইন্টু আরটি। পার্শিয়াল প্রেশার অফ বি ইকুয়াল টু কি হবে? কনসেন্ট্রেশন অফ বি ইন্টু আরটি অ্যান্ড সো অন। আমি ডট 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 দিয়ে দিলাম, মানে পার্শিয়াল প্রেশার অফ সিটাকেও কনসেন্ট্রেশন অফ সি ইন্টু আরটি, ডি এরটাও পার্শিয়াল প্রেশার অফ ডি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ ডি ইন্টু আরটি। এবার সেগুলোকে যদি এখানে বসাই তাহলে আমরা কি পাবো? দেখ, কনসেন্ট্রেশন অফ এ ইন্টু আরটি, এটার পাওয়ারে পাবো সি, কনসেন্ট্রেশন অফ এ লিখে দিয়েছি, দেখেছিস? সরি এক্সট্রিমলি সরি, সি এর জায়গাতে উপরে তো সাবস্ট্রেট না, সরি উপরে তো প্রোডাক্ট না, সাবস্ট্রেট বসিয়ে দিলে হবে। কনসেন্ট্রেশন অফ ডি ইন্টু আরটি পাওয়ারে স্মল ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ আরটি আর কনসেন্ট্রেশন অফ বি আরটি পাওয়ারে বি, রাইট? এবার দেখ, পরের ক্যালকুলেশনে আমি সিগুলোকে একদিকে, মানে কনসেন্ট্রেশনগুলোকে একদিকে করে দিই, সি টু দি পাওয়ার সি, ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি। এবার উপরে কি থাকলো দেখ তো, উপরে থাকছে আরটি টু দি পাওয়ার সি প্লাস ডি, নিচে কি থাকছে? আরটি টু দি পাওয়ার এ প্লাস বি, তাই তো? এইটা কি? সিসিডিডি এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, ওটাই তো কেসি, তাই না? তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম কেপি, এটাই মেন সম্পর্ক, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। হোয়াট ইজ ডেল্টা এন? লিখছি দ্বারা, আশা করি বুঝতেও পারছিস ডেল্টা এনটা কি। তাহলে এটা হচ্ছে কেপি এবং কেসির মধ্যে রিলেশন। বইয়ে দেখবি কেপি আর কে এক্স এর মধ্যেও রিলেশন আছে। যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখি ওদের রিলেশন থেকে কোশ্চেন আসছে তাহলে ওটা বলে দেবো। আর সাধারণত কেপি আর কেসি আসে, কেপি আর কে এক্স এর রিলেশনটা থেকে জিনিসপত্র আসে না হতো, তাই কেপি কে এক্সটা আমি স্কিপ করে গেলাম। কিন্তু তুই নিজে একবার দেখলেই বিষয়টা বুঝতে পারবি কি বলতে চেয়েছে, আর যদি প্রিভিয়াস ইয়ারে দিয়েছে দেখি তাহলে করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, কে এক্স এর সাথে সম্পর্কটা কোথা থেকে আসবে? যে আগের পেজে এই যে মোল ফ্র্যাকশন দিয়ে সম্পর্কটা দেখালাম না, এই যে মোল ফ্র্যাকশনের সাথে প্রেসারের এক্স এ বা কাই এ কাই বি দিয়ে বসবে, ওইভাবেই বসে যাবে, ঠিক আছে? আর কিছুই না। এখানে আরটি টু দি পাওয়ার ডেল্টা এন এসেছে, ওখানে প্রেসার টু দি পাওয়ার ডেল্টা এন চলে আসবে, আর কিছুই না। কারণ দেখ এখানে এক্স এ ইন্টু পি আছে,
এখানে কি ছিল, এখানে কনসেন্ট্রেশন অফ A ইন্টু RT ছিল, তাই RT টু দি পাওয়ার ডেল্টা এন এসেছে। ওখানে তুই যখন জাস্ট এক্সে এক্সবি এক্সসি এক্সডি ওগুলো বসবে আর P টু দি পাওয়ার ডেল্টা এন হবে, একই সম্পর্কই আসবে, বইটা দেখলেই বুঝতে পারবি। এবং ওটাতে কতটা কোশ্চেন আসে না বলে আমি বলছি না কিছু। হোয়াট ইজ ডেল্টা এন? ডেল্টা এন হচ্ছে সি প্লাস ডি, দ্যাট মিনস মোলস অফ প্রোডাক্ট মাইনাস মোলস অফ সাবস্ট্রেট, ব্যালেন্স ইকুয়েশনে ওটা বিয়োগ করে দিলেই আমাদের ডেল্টা এনটা আমরা পেয়ে যাবো। তাহলে কেপি কেসির মধ্যে রিলেশনশিপ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কেসির আমি কিছু প্রপার্টি বা কেসি আমাদের কি বলে সেগুলো নিয়ে আলোচনা করি, আর ইউনিটটা আছে, ইউনিটটাও বলে দেবো। তাহলে কেসির কি প্রপার্টি? একটা রিয়াকশানের কোনো একটা পার্টিকুলার রিয়াকশানটা যদি চেঞ্জ না হয়, তাহলে একটা রিয়াকশানের কোনো একটা পার্টিকুলার রিয়াকশানের কেসির ভ্যালু ফিক্স। রিয়াকশানটা যদি চেঞ্জ না হয়, কেসির ভ্যালু, কেসি ইন দ্য সেন্স ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কেসি হোক বা কেপি হোক, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কখনোই চেঞ্জ হবে না একটা পার্টিকুলার রিয়াকশানের জন্য, ওটা ফিক্স। সেই ওই পার্টিকুলার রিয়াকশানটা তুই ইনিশিয়াল একটা মলিকিউল দিয়ে শুরু কর, বা এক গামলা মলিকিউল দিয়ে শুরু কর, না এক বালতি মলিকিউল দিয়ে শুরু করছিস, না এক ট্রাক মলিকিউল দিয়ে স্টার্ট করছিস রিয়াকশনটা, সো ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে না, সোজা হিসাব। ইনিশিয়াল কনসেন্ট্রেশন তুই যা ইচ্ছা নে না কেন, কেসির ভ্যালু অলওয়েজ একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য চেঞ্জ হবে না, ফিক্স থাকবে। সো ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে না সাবস্ট্রেট এবং প্রোডাক্ট। কিন্তু একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য তো কেসির ভ্যালু ফিক্স বললাম, কিন্তু এবার একটা মেন কথাটা, একটা পার্টিকুলার রিয়াকশনের ইনিশিয়াল কনসেন্ট্রেশন চেঞ্জ করে কেসির ভ্যালু চেঞ্জ করতে পারবি না, কিন্তু একটা পার্টিকুলার রিয়াকশনের কেসির ভ্যালু তুই চেঞ্জ করতে পারবি, বা কেসি একটা পার্টিকুলার ফ্যাক্টরের উপরেই নির্ভর করে, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যাবে, যদি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, তাহলে একটা রিয়াকশনের কেসির ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই আমাকে কথাটা ঠিক করে বলতে গেলে, কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে অ্যাট এ সার্টেন টেম্পারেচার, কোনো একটা বা অ্যাট এ ফিক্সড টেম্পারেচার, এটা শুরুতে বলে নিতে হবে, কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য কেসির ভ্যালু ফিক্স এবং ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর কেসির ভ্যালু নির্ভর করে না অ্যাট এ পার্টিকুলার বা অ্যাট এ সার্টেন টেম্পারেচার। তো টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য কিন্তু কেসির ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো কেসিটা হাইলি টেম্পারেচার সেন্সিটিভ এটা। আর কেসি বা কেপি যখন বার করছি, কেসি যখন আমরা বার করছি তখন আমরা কি বসাচ্ছি? কনসেন্ট্রেশন বসাচ্ছি, তাই তো? কোনো একটা রিয়াকশনের কি বসাচ্ছি? কনসেন্ট্রেশন বসাচ্ছি। মনে রাখবো এই কনসেন্ট্রেশনগুলো কিন্তু যেমন ইচ্ছা তেমন সিচুয়েশনে নয়। একটা ইকুয়েশন ইকুইলিব্রিয়াম বা একটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে, সেই ইকুইলিব্রিয়াম রিচ করে যাওয়ার পর সাবস্ট্রেট এবং প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশন টার্মগুলো আমরা যদি বসাই তবে গিয়ে কিন্তু কেসি হবে, অন্যথায় রিয়াকশন কোশ্চেন চলে আসবে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তাহলে আজকে কি মাথায় রাখবো? একটা রিয়াকশনে কেসি বলতে গেলে তার ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনই বসাতে হবে। কেসির ভ্যালু সাবস্ট্রেট বা প্রোডাক্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে না, একটা ফিক্সড টেম্পারেচার। আবার কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য কেসির ভ্যালু সেম, মানে ফিক্স, রিয়াকশন টু রিয়াকশন সেটা ডিফারেন্ট হবে, কিন্তু একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য সেটা ফিক্স, অবশ্যই টেম্পারেচার ফিক্স রাখতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে মেন কথাগুলো। আর কি এবার কেসির তাৎপর্য বা সিগনিফিকেন্সটা কি? কেসির সিগনিফিকেন্সটা হচ্ছে, কেসি বলে একটা রিয়াকশনের এক্সটেন্ট অফ দ্য রিয়াকশন। দ্যাট মিনস একটা রিয়াকশন কতটা হওয়ার পর সে ইকুইলিব্রিয়াম রিচ করবে। কতটা হওয়ার পর মানে ইকুইলিব্রিয়ামে প্রোডাক্ট বেশি থাকবে না সাবস্ট্রেট বেশি থাকবে, না দুজনেই কম্পারেবল অ্যামাউন্টে থাকবে, সেটা বলবে। যদি প্রোডাক্ট বেশি থাকে, অনেক বেশি থাকে, সাবস্ট্রেট তার রেসপেক্টে খুবই কম, তাহলে আমরা বলবো রিয়াকশনটা অনেকটা রাইট সাইডে হয়েছে, তাই না? প্রোডাক্ট বেশি মানে রিয়াকশনটা রাইট সাইডে হয়েছে, দ্যাট মিনস ফরওয়ার্ড ডিরেকশনের রিয়াকশনটা অনেকটা বেশি হয়েছে। এটা তার মানে অনেকটা ফরওয়ার্ডের রিয়াকশন হয়েছে, রিয়াকশনটা অনেকটা কমপ্লিশনের দিকে এগিয়েছে। যত বেশি প্রোডাক্ট, রিয়াকশনটা তত কমপ্লিশনের দিকে এগোচ্ছে। অবশ্যই কখনো কমপ্লিট হবে না, ইকুইলিব্রিয়াম মানেই তাই, কিন্তু যতটা কমপ্লিশনের কাছাকাছি পৌঁছানো সম্ভব। তাহলে রিয়াকশনটা কমপ্লিশনের কতটা কাছাকাছি পৌঁছেছে সেই সম্বন্ধে ধারণা দেয়। দ্যাট মিনস ইকুইলিব্রিয়ামে প্রোডাক্ট বেশি থাকবে না সাবস্ট্রেট বেশি থাকবে সেটা বলবে, কিন্তু ওই ইকুইলিব্রিয়ামটা রিচ করতে কত দিন সময় লাগবে, কত মিনিট সময় লাগবে, কত সেকেন্ড সময় লাগবে, সেই সম্বন্ধে কোনো ধারণা দিতে পারবে না। সেটা ধারণা কে দেয়? সেটা ধারণা দেয় কেমিক্যাল কাইনেটিক্স। কাইনেটিক্স বলে একটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম রিচ করবে, সেই ইকুইলিব্রিয়ামটা কত তাড়াতাড়ি রিচ করবে বা কত স্লো রিচ করবে, এটা কাইনেটিক্স বলে। কাইনেটিক্সের ওই যে কেএফ দেখলাম, রেট দেখলাম, ওইটা। কিন্তু কেসি কিন্তু রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম কত তাড়াতাড়ি রিচ করবে সেই সম্বন্ধে কোনো ধারণা দেয় না। ও কি সম্বন্ধে ধারণা দেয়? এক্সটেন্ট অফ দ্য রিয়াকশন সম্বন্ধে ধারণা দেয়। দ্যাট মিনস রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম তো রিচ করবে, সে যবেই রিচ করুক, 5 দিন বাদে রিচ করুক আর 500 বছর বাদে রিচ করুক, রিচ তো করবে। এবং যখন রিচ করবে তখন রিয়াকশন মিডিয়ামে সাবস্ট্রেট বেশি থাকবে না প্রোডাক্ট বেশি থাকবে সেই সম্বন্ধে ধারণা দেয়। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এগুলো হচ্ছে তাৎপর্য। আর এখানে তার কিছু বলার নেই তেমন। এর পরের দিন আমাদের কিউসি মানে রিয়াকশন কোশ্চেন বুঝবো, লাসাতিলের প্রিন্সিপাল বুঝবো, তারপরে আমরা একটু নিউমেরিক্যাল করবো, তাহলেই আমাদের কমপ্লিট। এটা আমরা ফার্স্ট হাফ বুঝে নিলাম। এবার আমি যাব বইয়ে।
বইয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি মার্ক করবো, সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোর সাথে সাথে মার্ক করে নিবি, ওই জায়গাগুলো অ্যাজ এ নোটের মতো করে বা অ্যাজ এ কী বলবো, অ্যাজ এ আর কিছু বলার নেই, সেরকম করে পড়বি, ঠিক আছে। মেন জায়গাগুলো আমি মার্ক করি, সেই জায়গাগুলোতে দেখে। আচ্ছা, এখানে কিছু ফিজিক্যাল সাম্যাবস্থার কথা বলেছে, ঠিক আছে। ফিজিক্যাল সাম্যাবস্থার মানে ধর বরফ আর জল আছে, হ্যাঁ, বরফ আর জলের সাম্যাবস্থা মানে ইউনিট টাইমে যতগুলো আইস মানে ওয়াটার সলিড লিকুইড ওয়াটারে কনভার্ট হলো, ততগুলি লিকুইড ওয়াটার আবার আইসে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। বা এখানে যেমন দেখছিস লিকুইড স্টেট থেকে যতগুলো গ্যাস মলিকিউল ভেপার স্টেটে যাচ্ছে, লিকুইড স্টেট থেকে যতগুলো গ্যাস মলিকিউল ভেপার স্টেটে যাচ্ছে, ততগুলোই ভেপার লিকুইড স্টেটে ব্যাক করে যাচ্ছে, ইজ ইন ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। এটাই বলতে চাইছে, ওটা আমার ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের অত চাপ নেই, ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামটা একটা নিজস্ব একটা আলাদা চ্যাপ্টার হয়, তো সেসব নেই। হেনরিজ ল দেখেছিস? হেনরিজ ল আবার কোথায় পড়বি? হেনরিজ লটা পরের বছর পড়বি, পরের সেমিস্টারেই পড়বি, সলিউশন চ্যাপ্টারে। এই যে সোডা ওয়াটার বোতলে চিপি খুললে দুধ হয়, এগুলো সব পড়বি হেনরিজ লর আন্ডারে। ইম্পর্টেন্ট কোশ্চেন পরের সেমিস্টারের আর কি। আচ্ছা, এখান থেকে দেখবি একমুখী বিক্রিয়া কাকে বলে, এটা জাস্ট নিজের কনসেপ্টের জন্য, যে সমস্ত সাবস্ট্রেট শেষ হয়ে যাবে, কোনো সাবস্ট্রেট পড়ে থাকবে না, জাস্ট নিজের জানার জন্য একবার ডেফিনেশনটা পড়বি, ঠিক আছে। কি করবি, এটা জাস্ট নিজের জানার জন্য একবার সংজ্ঞাটা পড়বি, যে একমুখী বিক্রিয়া আসলে কি, আর উভমুখী বিক্রিয়া মানে কি। যে উভমুখী বিক্রিয়া নিয়ে এত পড়াশোনা করছি, উভমুখী বিক্রিয়া কি, আমার মনে হয় না ডেফিনেশন পড়ার দরকার পড়বে, উভমুখী বিক্রিয়া কি বুঝে গেছিস, তবে একবার বইয়ের ডেফিনেশনটা পড়লি, ঠিক আছে। একটা দুটো এক্সাম্পল দেখলি, আচ্ছা এইগুলো হচ্ছে এই দুটো ভালো করে দেখবি, ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন। PCl 5টাও দেখতে পারিস। আচ্ছা, এটা তো পড়লাম। এবার উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি, সব পড়ে ফেলেছিস, জাস্ট বইয়ে মার্ক করা। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য, সম্মুখ এবং বিপরীতমুখী বিক্রিয়া একই সঙ্গে হয়। উভমুখী বিক্রিয়া অসম্পূর্ণতার জন্য এই ধরনের বিক্রিয়কগুলি কখনোই নিঃশেষিত হয় না, কখনোই শেষ হবে না, এগুলো পয়েন্ট তুই জানিস। সম্মুখ এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার সমান হলে বিক্রিয়াটি সাম্যাবস্থা পৌঁছায়। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা ডেলজির পয়েন্টটা, পরের দিন ডেলজি যখন পড়াবো তখন ডেলজির কথাটা বলবো। এটা থার্মোডাইনামিক্সের পয়েন্ট। এই ইকুইলিব্রিয়ামে যে থার্মোডাইনামিক্সের ব্যাপারটা, ওটা থার্মোডাইনামিক্সও পড়তে হয়, ওই ইকুয়েশনটা ইকুইলিব্রিয়ামেও পড়তে হয়। তো ঠিক আছে, ওই একটা টার্মই আছে যেটা থার্মোডাইনামিক্সের একটু প্রবলেম হবে, আমি ছোটো করে বলে দেবো, এরপর তো থার্মোডাইনামিক্স আমরা পড়ছি, তাই 4 নম্বর পয়েন্টটা স্কিপ করে রাখলাম। থার্মোডাইনামিক্স পড়ো তখন, কতগুলো এক্সাম্পল দিয়েছে, ওই সব নিয়ে অত চাপ নেই। এবার মেন কথায় আসি। এখানে এই যে গ্রাফ দুটো ভালো করে দেখবি, উপরের লাইনগুলোর পড়ার দরকার নেই, গ্রাফ দুটো ভালো করে দেখবি, গ্রাফ দুটোকে ভালো করে দেখবি। উপরে যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম সেইগুলোই উপরে লেখা রয়েছে। গ্রাফ দুটো যদি আমার কথাগুলো যেটা বলেছে সেটা যদি বুঝে থাকিস, তাহলে গ্রাফ দুটোর দিকে তাকালেই বুঝবি, উপরের কথাগুলো না পড়লেও হবে। আচ্ছা, পরীক্ষা সাহায্যে রাসায়নিক বিক্রিয়াকে ডায়নামিক ইকুইলিব্রিয়াম বলে। পরীক্ষা সাহায্যে এখানে দেখিয়েছে, আমি পরের দিন পরীক্ষাটা এটা যেটা বলেছে বা এনসিআরটি যেটা দেওয়া রয়েছে NH3 দিয়ে, সেই এক্সাম্পলটা বলবো। ওটা একটা জাস্ট কোনো একটা মলিকিউলকে তার আইসোটোপ দিয়ে রিপ্লেস করতে হবে, তাহলেই বুঝতে পারা যায়। কেন এটা আবার এক্সপেরিমেন্ট দিয়ে বোঝাবো, এটা পরীক্ষায় আসে না, এটা নিজের জানার জন্য যে হ্যাঁ একটা তো ম্যাথামেটিক্যালি আপনি বলে দিলেন রেট সমান, এক্সপেরিমেন্টালি কি করে বুঝবো রিয়াকশনটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনে চলছে, আপনি তো বলে দিলেন যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা সেম রেটে চলছে, ওটা যে থেমে যায়নি তার গ্যারান্টি কি আপনি তো চোখে দেখেননি, তাই না? আপনি তো বলছেন, আপনি তো বলে দিলেন যে হ্যাঁ আজকে অ্যাজ এ ফ্যাক্ট তুমি ধরে নাও যে ডাইনামিক, এক্সপেরিমেন্টাল বেসিস কোথায়, তাই না? তো এক্সপেরিমেন্টাল বেসিসটা বলবো, অত পরের দিন বলছি। রাসায়নিক সাম্যাবস্থার কি বৈশিষ্ট্য? স্থায়িত্ব। সাম্যাবস্থায় স্থিত কোনো রাসায়নিক বিক্রিয়ার শর্তগুলি অপরিবর্তিত থাকলে সময়ের সঙ্গে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না। শর্ত বলতে তুই বাইরে থেকে টেম্পারেচার চেঞ্জ করছিস, হঠাৎ করে যে প্রেশার ইকুইলিব্রিয়ামটা রিচ করেছিল তুই হঠাৎ করে প্রেশার বাড়িয়ে বা কমিয়ে দিলি, বা ইকুইলিব্রিয়াম রিচ করে গেছে তুই বাইরে থেকে এক্সট্রা প্রোডাক্ট অ্যাড করে দিলি বা কিছু সাবস্ট্রেট অ্যাড করে দিলি, আবার ইকুইলিব্রিয়ামটাকে তুই বাইরে থেকে ডিসরাপ্ট করলি। যদি ওরকম কোনো বাইরে থেকে ডিসরাপশন না হয়, ওটাই লাসাতিলিটের প্রিন্সিপাল আসবে যে ডিসরাপশন হলে কি হবে। তো ডিসরাপশন না হলে সাম্যাবস্থা যেখানে ছিল সেখানেই থাকবে। এগুলো তো অবভিয়াস ব্যাপার, সেগুলোই পয়েন্ট করে লেখা রয়েছে। এবার এই পয়েন্টগুলো মনে হবে হ্যাঁ এগুলো তো স্বাভাবিক কথা, এগুলো আবার বলা কি রয়েছে। সাম্যাবস্থার গতিশীলতা, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট চলতে থাকে, সম্মুখ এবং বিপরীত বিক্রিয়া চলে। সাম্যাবস্থার অসম্পূর্ণতা, একটা রিয়াকশন কখনোই 100% সম্পূর্ণ হয়, মানে সাম্যাবস্থায় সম্মুখ ও বিপরীত বিক্রিয়া কোনো একটি যদি 100% সম্পূর্ণ হয় তাহলে সাম্যাবস্থায় কোনো অস্তিত্বই থাকবে না, সেটাই বলছিলাম। মানে একমুখী যদি বিক্রিয়া হয় তাহলে তো সাম্যাবস্থার প্রসঙ্গই আসছে না, তাহলে কাজেই সাম্যাবস্থা বজায় রাখতে হলে উভয় দিকে বিক্রিয়াকে অসম্পূর্ণ হতে হবে। স্বাভাবিকগুলোই বলছে, এগুলো আর না পড়লেও হবে। তো এগুলো মেন পয়েন্ট বলে আমি একবার মার্ক করে দিলাম, বইয়ে আর কিছু পড় না পড়ে এই মেন পয়েন্টগুলো একবার দেখে নিবি। আর একটা ছোটো জিনিস আছে, দেখ ওই সমস্ত হোমোজিনিয়াস ইকুইলিব্রিয়াম মানে সাবস্ট্রেট প্রোডাক্ট ক্যাটালিস্ট সবাই সেম ফেজে রয়েছে, ঠিক আছে? সবাই সেম ফেজের মধ্যে রয়েছে, কেউ আলাদা ফেজে নাই। ওখানে অ্যাকুয়াস আর লিকুইড লেখা রয়েছে, একই ব্যাপার। জলটা সলভেন্ট বলে ওটা লিকুইড, আর জলের মধ্যে ওরা গুলে রয়েছে বলে অ্যাকুয়াস। আর হেটেরোজিনিয়াস মানে কেউ একজন অন্য দশায় চলে যাবে, সলিড থেকে গ্যাস,
সলিড থেকে সলিড এবং গ্যাস তৈরি হচ্ছে, সলিড থেকে লিকুইড গ্যাস তৈরি হচ্ছে। সো আলাদা আলাদা ফেজে রয়েছে সাবস্ট্রেট প্রোডাক্টের মধ্যে কেউ একজন, সেটা হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়া হয়ে গেল। নেক্সট এখানে ভরক্রিয়া সূত্রটা বলেছে। হ্যাঁ, ভরক্রিয়া সূত্রের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম পয়েন্ট একবার দেখবি যে এখানে আমরা যে মোলার কনসেন্ট্রেশনকেই তার আমরা অ্যাক্টিভিটি বলবো বা সক্রিয় ভর বলবো। আচ্ছা, মোলার কনসেন্ট্রেশন হচ্ছে N/V, এ তো প্রথম চ্যাপ্টারের টপিক। কি করে আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটটাকে আমরা লিখি দেখতে পেয়েছিস? টেবিলটা দেখ, 2A + B থেকে যখন লেখা হয়েছে ভরক্রিয়া সূত্র দ্বারা এরকম আসছে। এটাই বলে দিয়েছি সব, এই টেবিলটা দেখলেই হবে। এবার এখানে কিভাবে ম্যাথামেটিক্যালি ডিরাইভ করা হয়, এটা একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশন ধরেছে, ঠিক আছে? আমি ABB/CCDD নিয়েছিলাম, ওরা ABB DDEE নিয়েছে, কোনো ব্যাপার নয়। ফরওয়ার্ড রিয়াকশনে কি হবে, রেট ফরওয়ার্ড ইকুয়াল টু কে, আমি রেটটাকে রেট লিখেছিলাম F, ওরা রেটটাকে RF লিখেছে, KF ইন্টু AABB। ব্যাকওয়ার্ডের জন্য হবে DDEE লিখে দিল। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা যেহেতু সমান হবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা সমান হবে বলে এই দুটোকে সমান করে দেওয়া হলো। সেখান থেকে আমরা পেলাম KF/KB। এটা এই KF/KB যে অনুপাত, সেই অনুপাতটাকেই আমরা বিক্রিয়ার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলি আমরা সেটাকে, ঠিক আছে? তাহলে ওই অনুপাতটাকে বেসিক্যালি। এবার এটাকে যদি আমরা কনসেন্ট্রেশন টার্মে নিই, তাহলে সেটা হচ্ছে KC, প্রেসার টার্মে নিলে KP, মোল ফ্র্যাকশন টার্মে নিলে হচ্ছে KX। যেই KXটা নিয়ে অত কিছু আসে না, কিন্তু মোল ফ্র্যাকশনের ব্যাপারটা যেহেতু বুঝিস, মোল ইন্ডিভিজুয়াল পার্টিকেলের ইকুইলিব্রিয়ামে মোল নিতে হবে, সেখান থেকে তাদের মোল ফ্র্যাকশনটা বসালেই হবে। যেমন কনসেন্ট্রেশনটা দেখছিলাম সেখান থেকে। বেশ, আর কি ইম্পর্টেন্ট জায়গা আছে দেখি। কিছু নেই তেমন, এখানে কিছু এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল দেওয়ার পর কতগুলো রিয়াকশনের KP কিভাবে লিখতে হবে। 2 0 2 আছে, তাহলে CO2 স্কোয়ার যাবে, CO স্কোয়ার হবে, O2 হবে। KP টার্মে বলে প্রেসার অফ CO2 স্কোয়ার, প্রেসার অফ CO তার স্কোয়ার, পার্সিয়াল প্রেসার অফ O2। যেভাবে শেখালাম সেভাবেই অনেকগুলো রিয়াকশনের জন্য লিখে দেখিয়েছে, ঠিক আছে? আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস আছে, যদি কোথাও সলিড থাকে, সলিডের কনসেন্ট্রেশন বসবে না, যেখানে সলিড থাকবে। এখানে কি হয়েছে, সলিডের কনসেন্ট্রেশনটাকে 1 ধরে নিতে হবে এবং সলিডের কনসেন্ট্রেশন যাবে না সেখানে, ঠিক আছে? যেখানে লিকুইড থাকবে, লিকুইডের এক্সাম্পল কোথায় নেওয়া হয়েছে, সলিড যেখানে আছে সেখানে অনেকগুলো লেখা রয়েছে, সলিডের কনসেন্ট্রেশন থাকলে সলিডের কনসেন্ট্রেশনগুলোকে আমরা 1 ধরে নেবো, ঠিক আছে? আচ্ছা, KP/KCর মধ্যে যে সম্পর্ক এবং KP/KXের যে রিলেশনশিপ, এটা খুব ইম্পর্টেন্ট, করিয়ে দিলাম এক্ষুনি। এই লাস্টের রিলেশনশিপটার যে ফর্মুলাটা এলো লাস্ট অবধি, এটা ডিরাইভ করতে দেবে না, চিন্তা নেই। লাস্ট অবধি যেটা পেলাম সেটা আমার খুব ইম্পর্টেন্ট, লাস্ট অবধি এটা যেটা পেলাম এটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার বেশ কিছু রিয়াকশন তোকে দেবে, দিয়ে এদের মধ্যে KP/KC রিলেশনশিপ বার করতে দেবে। তাহলে এই ফর্মুলাটা থেকে বার করতে পারলেই হবে। RT⁻Δn, ওই ডেল্টা এনের কত কি সেটা জানলেই হবে। দু একটা এক্সাম্পল দেখ না, এটা তার কি বলি বল। 6 আর 4 10, তাহলে 10 মাইনাস 5 আর 4 9, তাহলে 1, RT⁻1, ঠিক আছে? এখানে দেখ 1 1 1 মানে গ্যাস সলিড আছে, তাহলে তোর এখানে কি আসবে, এখানে দেখ একটা জিনিস ভালো করে দেখ, যেটা সলিড না, এখানে দেখ 1 1 1 করলে তুই লিখে দিতি 3, এটাই দেখানোর জন্যই দিলাম। 3 মাইনাস দিকে সলিড আছে, তাই না? তুই 3 - 1 লিখতে 2, বেসিক্যালি বিষয়টা মিলে গেছে, কারণ এদিকেও একটা সলিড ঘটনাচক্রে মিলে গেছে, সবসময় এই জিনিসটা মিলবে না, তাই সলিডটাকে আমরা ধরবই না, ঠিক আছে? আমরা কি ধরবো, গ্যাসিয়াস পার্টিকেলগুলো রয়েছে, গ্যাসিয়াস পার্টিকেল যারা রয়েছে তাদের ধরবো। সলিড যারা থাকবে, যাদের ব্র্যাকেটে S লেখা থাকবে ধরবো না, যাদের ব্র্যাকেটে লিকুইড লেখা থাকবে তাদেরকে ধরবো না, যেন মাথায় থাকে। গ্যাসিয়াস সাবস্ট্রেটগুলোকেই নেওয়া হয়েছে, তাহলে এখান থেকে 2 মাইনাস 1 0, তাহলে শুধু 2 এসছে। এটা যদি দেখিস গ্যাস গ্যাস গ্যাস, তাহলে বেসিক্যালি 1 - 1 + ½ সলিড, তাহলে এটা বাদ চলে যাবে, তাহলে বেসিক্যালি কি হবে 0 - 1 + 3, তাহলে -4 হয়েছে, দেখেছিস? আশা করি কথাটা বুঝলি। 2 - 2 0 হয়ে যাবে, 2 - 2 মানে RT⁻0 হয়ে গেল। RT⁻0 হলে KP আর KC সমান হবে, RT⁻1 হলে KP/KC সমান নয়, RT⁻0 হলে KP/KC সমান। এই তো কমন কথায়। এদিকে একটা সলিড বাদ চলে গেল, তাহলে 4 - 4, এখানেও 0 চলে গেল, ঠিক আছে? সমান। আর কি, এখানে লিকুইড আছে, তার মানে 1 - 0, তাহলে 1 - 0 মানে +1, এই হচ্ছে ব্যাপার। আর KP/KX এর রিলেশনশিপটা দেখলে ইচ্ছা হলে দেখিস, এটা থেকে অত কিছু কোশ্চেন তেমন আসে না। KP/KX এর মধ্যে KC/KX, ঠিক আছে, ওইগুলো অতটা লাগে না, শুধু KP/KC রিলেশনশিপটাই বেশি লাগে। যদি দেখি প্রিভিয়াস ইয়ারে পড়ছে, ওই দুটো রিলেশনও বলে দেবো, বা অত প্রেশার নিয়ে কাজ নেই, পরের দিনে এই দুটোর মধ্যে রিলেশনশিপটা বলতে তো 4-5 মিনিট লাগবে, সেটাও বলে দেবো, চাপ নেই। মেনটা বলে নিলাম KP আর KCর মধ্যে রিলেশনশিপটা। এবার সাম্যধ্রুবকের বৈশিষ্ট্য,
নির্দিষ্ট উষ্ণতায় প্রতিটি রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট, সব পয়েন্টগুলো বলে দিয়েছি, একবার আমি জাস্ট বইয়ে মার্ক করে দিচ্ছি যে হ্যাঁ দেখ বইয়ে দেওয়া রয়েছে। কেপিকেসির মান চাপের উপর নির্ভর করে না, কিন্তু কে এক্স এর মান চাপের উপর নির্ভর করে, কেপিকেসি প্রেসারের উপর নির্ভর করছে না। নির্দিষ্ট উষ্ণতায় কোনো উপমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান অনুঘটকের উপস্থিতিতে বৃদ্ধি বা হ্রাস পায় না, ঠিক আছে। কেসির ভ্যালু চেঞ্জ হবে না, রিয়াকশনের স্পিড বাড়তে পারে, তার ফলে কেসি কিন্তু চেঞ্জ হবে না, কেসি যা ছিল তাই। কোনো নির্দিষ্ট সাম্য ধ্রুবকের মান উক্ত বিক্রিয়াগুলি প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না, ঠিক আছে, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে না। মান সমীকরণে যেভাবে লেখা তারপর নির্ভর, ঠিক আছে। কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান সমীকরণটিকে কিভাবে লেখা হয়েছে সেটার উপর নির্ভর করে। কেন বলতে চেয়েছে, N2O4 থেকে 2NO2 যখন তৈরি হয়েছে তার KC1 হচ্ছে NO2 স্কোয়ার ডিভাইডেড বাই N2O4। উল্টে তুই যদি লিখিস রিয়াকশনটাকে, বা এটাকে তুই যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিস, বা যদি উল্টে লিখে দিস, তাহলে কিন্তু কেসির ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, যেটা আমি ওই বোর্ডে ওই N2 + H2 ওই NH3 যেখানে দেখিয়েছিলাম, রিয়াকশনটাকে উল্টে দিলে কেসি চেঞ্জ হয়ে যাবে, মেন রিয়াকশনটা কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে কেসির ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, সেটা এখানে বলতে চেয়েছে। আচ্ছা, নেক্সট পয়েন্টগুলোর দিকে যাই। নেক্সট পয়েন্টে যে কিছু দিয়ে মাল্টিপ্লাই করা হলে নতুন যে কেসি তার পাওয়ারে চলে আসবে। এখানে এম দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, কে ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা ছিল মেন ইকুয়েশনের, কে যদি ছিল সেটাকে এম দিয়ে মাল্টিপ্লাই করলে নতুন ইকুয়েশনের কে ড্যাশটা কী হবে, ইনিশিয়ালের পাওয়ারে চলে যাবে, ওটা বলেই দিয়েছি অলরেডি, ওগুলো তো লিখিয়ে দিলাম। এই পয়েন্টগুলো সবই লেখানো হয়েছে। অনন্যক এটাও বলে দিয়েছি। এই যে 6 নম্বর পয়েন্টটা বলছিলাম না, যে যাদের যে রিয়াকশানগুলোকে আমরা যোগ করব, এই তিনটে রিয়াকশানকে যদি আমরা যোগ করি, 1 নম্বর আর 2 নম্বর রিয়াকশানকে যদি আমরা যোগ করে 3 নম্বর রিয়াকশানটা পাই, বোথ সাইডে CO কেটে যাবে, CH4 থাকবে, 2H2O থাকবে, এদিকে CO2 আর 4H2, ঠিক আছে। এই রিয়াকশানটা যদি K3 হয়, যে দুটো রিয়াকশানকে যোগ করে 3 নম্বর রিয়াকশানটা পেলাম তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে গুণ করে দিলেই হবে, ঠিক আছে। তাহলে K3 কী হবে, K1 × K2, ঠিক আছে। K3 কী হবে, K1 × K2, সেটা ম্যাথামেটিক্যালিও এভাবে দেখানো যায়, ওটা অ্যাজ এ ফর্মুলা হয়ে যাবে। এটা বললাম না, এটা বুঝতে পারলি না হয়তো, রিয়াকশন ম্যাথামেটিক্স একটা করিয়ে দেখালে তাহলে ভালো করে বুঝতে পারবি। সেগুলোকেই কেসির কি বলবো প্রপার্টির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেগুলো ম্যাথ করতে কাজে লাগবে সেগুলোকেই অ্যাজ এ কেসির প্রপার্টি দিয়েছে। কোনো রিয়াকশনকে যদি বিয়োগ করতে হয়, যাদেরকে বিয়োগ করবো তাদের ভাগ করে দিলেই হবে, এই সবই বলতে চেয়েছে। আচ্ছা, তাহলে গুণ করলে, যোগ করলে যদি গুণ করতে হয়, তাহলে বিয়োগ করলে নিশ্চয়ই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুকে ভাগ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। এই পয়েন্টগুলো এতটা পড়বি। এরপরে সাম্য ধ্রুবকের ইউনিটটা বলিনি, ইউনিটটা বলবো। ইউনিটে অত চাপ নেই, এত দূরই আছে ইউনিট। আর ওইদিকে এই রিলেশনশিপটা বলবো না বলছিলাম, তা বইয়ে আছে, বলে দেবো, বলতে তো ক্ষতি নেই, তাহলেই হয়ে যাবে। তাহলে এই পয়েন্টগুলো তোকে একটু পড়তে হবে। আশা করি কি পড়তে হবে না পড়তে হবে এই পার্টটা থেকে বুঝতে পেরেছিস, অসুবিধা কিছু নেই। পরের দিন আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমাদের কমপ্লিট হয়ে যাবে নেক্সট ক্লাসে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো, বাকি নেক্সট ক্লাসে দেখছি।